চালু হয়েছে। সেটটা গন্ডগোল করছে কেন বুঝছি না, আবার নতুন করে চালু করলাম। চালু হয়েছে। কেন এরকম হচ্ছে? অন্যদিন তো হয় না। তাহলে সিপিআই নাম দিতে গেলে আমাকে দেখতে হবে রাত্রে তার কোনো কমপ্লেনগুলো বাড়ে কিনা। সিপিআই নাম ইজ এ ভেরি গুড ড্রাগ ফর ইনসামনিয়া। তার খিদে কমে যায়, তার মুখে খুব লালা আসে, সেই লালায় খুব গন্ধ থাকে, তার ক্যালকুলেশন করতে পারে না, অঙ্কের মাথা খুব খারাপ, তার সব ডিসচার্জে গন্ধ থাকে, মাংস খেতে চায় না, অ্যাভারশন টু মিট। এইসব সিমটম থাকলে আমরা সিপিআই নাম দিতে পারি। তাহলে আমরা অ্যাবর্শনে, থ্রিটেন্ড অ্যাবর্শন আমরা কভার করতে পারি। নেক্সট আসি আমি থেরাপিউটিক ওয়েথ অ্যালফাবেটিক্যাল ওয়েতে অ্যাপসেস। অ্যাপসেসের উপরে কিছু কথা বলি। হেপার সালফার, সাইলিশিয়া, মার্কুরিয়াস, ইনিশিয়াল স্টেজে বেলেডোনা, ল্যাকেসিস, এসব ওষুধ সবাই কম বেশি জানে। কিন্তু আমি কয়েকটা নতুন ওষুধের কথা বলছি। ক্যালকেরিয়া হাইপোফস। ক্যালকেরিয়া হাইপোফস একটা ওষুধ আছে, ন্যাশের মেটেমেডিকা লিডার্সে উনি একটা কেস দিয়ে বলেছেন বহুদিনের একটা আলসার অ্যাপসেস উনি সারিয়েছেন এই একটা ওষুধ দিয়ে, এবং 200 অনলি 1 ডোজ দিয়ে। সো ক্যালকেরিয়া হাইপোফস ইজ অলসো ভেরি গুড ড্রাগ ফর অ্যাপসেস। ক্যালকেরিয়া সাল্প, যেখানে ইয়েলো পাস, অনলি ইয়েলো পাস ইজ দেয়ার, খুব হলুদ রঙের ডিসচার্জ, থিঙ্ক অফ ক্যালকেরিয়া সাল্প। ভেরি ডিপ সিটেড অরিজিন, অ্যাপসেস বাইরে থেকে বোঝা যাচ্ছে না কিন্তু ভিতরে খুব ব্যথা, চাপলে ভিতরে ব্যথা, ডিপ সিটেড অ্যাপসেস। তাহলে তিনটে ক্যালকেরিয়া বললাম। অ্যাপসেসের ক্ষেত্রে যেগুলো সহজে মাথায় আসে না, যেগুলো অনেকে সহজে মাথায় আনে না, যেগুলো চট করে অনেকে চিন্তা করে না, ক্যালকেরিয়া হাইপোফস ন্যাশে পড়ে নেবে। একটা কেস দিয়েই উনি বলেছেন, আর কিছু বলেনি। ক্যালকেরিয়া সাল্প যে কোনো ফোঁড়া বা অ্যাপসেসে ইয়েলোইশ পাস, আর ভেরি ডিপ সিটেড অ্যাপসেস, সাপুরেশন হচ্ছে না, যদি তাকে ভিতরে মেলাতে হয় প্রেসক্রাইব হাই অ্যান্ড হায়ার পোটেন্সি ক্যালকেরিয়া কাপ 1 m 10 m, রিপিটেড ডোজেস 6 ডোজ 8 ডোজ 10 ডোজ 12 ডোজেস। এছাড়া মার্কুরিয়াস, ভেরি স্লো সাপুরেশান, অনেক দিন হয়ে গেল পাকছে না, যাকে চলতি বাংলায় বলা হয়, মানে সাপুরেশন হচ্ছে না, পুষটা বেরিয়ে গেলে ভালো হতো কিন্তু কিছুতেই যাচ্ছে না। মার্কুরিয়াস, মার্কুরিয়াসের সিমটম থাকতে হবে। শুধু কোল্ড অ্যাপসেস অনেক দিন ধরে আছে, সাপুরেশন হচ্ছে না বলেই মার্কুরিয়াস নয়। মার্কুরিয়াসের ঘাম থাকতে হবে, জিভ থাকতে হবে, পিপাসা থাকতে হবে, স্যালাইভেশন থাকতে হবে। পাইরোজেন, সাইলিশিয়া, এদের সবার সিমটম থাকতে হবে। ল্যাকেসিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। বেগুনি রং, ডিপ বেগুনি রং, কালচে বেগুনি টাইপের, জায়গাটা বেগুনি কালচে টাইপের হয়ে গেছে, যাকে ইংরেজিতে বলা হয় পার্পেল কালার, পার্পেল ব্লু কালার। ল্যাকেসিসের একটা মেন সিমটম, যে কোনো ফোড়া বা অ্যাপসেসের চারিদিকে পার্পেল ব্লু কালার। তাহলে পার্পেল ব্লু কালার থাকলে আমরা ল্যাকেসিসটা একবার ভাববো। উইথ ভেরি সেন্সিটিভ টু টাচ, ভেরি সেন্সিটিভ টু টাচ অ্যান্ড রিলিভ বাই হট অ্যাপ্লিকেশন। ল্যাকেসিসের অনেক কিছু কোল্ড অ্যাপ্লিকেশনে ভালো থাকে, কিন্তু ফোড়াগুলো হট অ্যাপ্লিকেশনে রিলিফ হয়। কিন্তু সারাউন্ডিং টিস্যু ইজ পার্পেল ব্লুইশ কালার। ল্যাকেসিস নেভার ফরগেট ইন ইউর লাইফ। মার্কুরিয়াস কি বললাম? ভেরি স্লো, সাপুরেশন হচ্ছে না, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে যাচ্ছে, দেয়ার ইজ নো সাপুরেশন,
very slow suppuration, so mercurius. Very deep seated, calciracan. Strong yellowish discharge, calcareous. Tarantula cubensis, severe burning pain, lachesis burning pain থাকে, arsenic burning pain থাকে. So tarantula, lachesis, arsenic, serious burning pain, tarantula cubensis. তখন এত ওষুধ আবিষ্কার হয় না, অ্যালোপ্যাথিতে অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়নি। ব্যথা কমানোর, জ্বালা কমানোর প্যালিয়েটিভ ওষুধপত্র তো 1800 সালের সেই সব সময় আবিষ্কার হয়নি। তাই রোগী অনেক কষ্ট পেত। ট্যারেন্টুলা কিউবেন্সিস, অ্যালেন স্কিনর, সেকেন্ড পেজ, ফোর্থ প্যারা, মনে আছে পরিষ্কার? ডান দিকের পৃষ্ঠায় ট্যারেন্টুলা আরম্ভ হয়েছে নিচের দিকে। সেকেন্ড পেজে গেলে সিভিয়ার বার্নিং পেন লেখা আছে। অ্যাফেক্টেড পার্টস বার্ন লাইক ফায়ার, অ্যাট্রোসিয়াস বার্নিং পেন, ঠিক এই লাইন লেখা আছে, দেখলে পাবে। কম্পেলিং পেশেন্ট টু ওয়াক দ্য ফ্লোর ফর নাইটস টুগেদার, রাতের পর রাত ঘুমাতে পারছে না, পাইচারি করছে, সমানে হেঁটে বেড়াচ্ছে, অসহ্য জ্বালা জ্বালা জ্বালা। ট্যারেন্টুলা কিউবেন্সিস। সো যে কোনো অ্যাবসেস, কার্বাঙ্কেল, খুব জ্বালা, রোগী পাগল হয়ে যাচ্ছে। ল্যাকেসিস, আর্সেনিক, ট্যারেন্টুলা, অ্যানথ্রাক্সিন উইথ সিমটম সিমিলারিটি দিতে হবে। ট্যারেন্টুলা অ্যাট্রোসিয়াস বার্নিং পেইন অ্যাগ্রাভেটস অ্যাট নাইট। ল্যাকেসিস পার্পেল কালার, জায়গাটা বেগুনের মতো রং হয়ে যায়, ভেরি সেন্সিটিভ টু টাচ, হাত দেওয়া যায় না। ঘুমের পরে বাড়তে পারে, ঘুমের মধ্যে ব্যথা বাড়তে পারে, ঘুম থেকে ওঠার পরে বাড়তে পারে। সো হট পেশেন্ট, এইসব সিমটমের উপরে আমরা অ্যাবসেস ভাবতে পারি। এবারে চলে আসছি অ্যালফাবেটিক্যালি অ্যাসিডিটি, একটা কমন প্রবলেম। অ্যাসিডিটি প্রচুর পেশেন্ট আসে, কোনটা গ্যাস আর কোনটা অ্যাসিডিটি আর কোনটা হার্টের ব্যথা কিচ্ছু বোঝে না। কী হয়েছে ডাক্তারবাবু? অম্বলের ওষুধ দিন। অম্বল বুঝলেন কি করে? মাথা ব্যথা করে। গ্যাস বুঝলেন কি করে? পেট ফেটে যায় ব্যথায়, হয়তো গলস্টোন হয়েছে। তো যাই হোক, গ্যাস অ্যাসিডিটি কোনটা অ্যানজাইনা, হার্টের ব্যথা, এসব লোকে গুলিয়ে ফেলে, বোঝে না, খালি গ্যাসের বড়ি খায়, ব্যথার বড়ি খায় আর সর্বনাশ করে। অ্যাসিডিটি মানে হলো যে মুখ টক। রোগী যখনই বলবে যে আমার অ্যাসিড হচ্ছে, বলে আপনার কি মুখ টক হচ্ছে, গলা বুক জ্বালা করছে? না, তা নেই। তাহলে আপনার অ্যাসিডিটি না, আপনার অসুবিধা বলুন। আপনার টোটাল অসুবিধা শুনে আমি ওষুধ দিচ্ছি। তাহলে লোকে মিসগাইড করে। এই অ্যাসিডিটি, গ্যাস, এইসবগুলো কিন্তু খেয়াল রেখো। ও ভুল বলছে, ওর চিকিৎসা হবে না, সেটা অন্য জিনিস, কিন্তু আমি সারাতে পারবো না। তাহলে অ্যাসিডিটি হয়, গলা বুক জ্বলে যায়, রিফ্লেক্স রিগার্জিটেশন, উপরের দিকে খাবার দাবার অ্যাসিডের চাপ আসে, হাইড্রোক্লোরিক অ্যাসিড উপরের দিকে চাপ সৃষ্টি করে, মুখ টক হয়ে যায়। অ্যাসিডিটি অনেক ওষুধ হতে পারে। এর জন্য যে কেউ ন্যাট্রাম ফর 6X দেবে, রোবিনিয়া মাদার দেবে, সে কথা বলতে আমি আসি। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করতে হবে, ইন্ডিভিজুয়ালাইজেশন করতে হবে। আমার কোন পেশেন্টের কোন ওষুধ দরকার সেটাই দিতে হবে। কার্বোভেজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি প্রোভাইডেড দি সিমটমস উইল বি বার্নিং, গলা বুক জ্বলে যাচ্ছে, বার্নিং, এক্সেসিভ ফ্ল্যাটুলেন্স, স্পেশালি আপার অ্যাবডোমেন, উপর পেটটায় খুব গ্যাস হচ্ছে, আঙুল দিয়ে টোকা দিয়ে দেখতে হবে। টেবিলে আঙুল দিয়ে, আঙুলের উপরে যেটা পারকাশন বলে, যেগুলো কলেজে যারা ভালো করে ক্লাস করেছে, পড়েছে, শিখেছে তারা জানবে। একটা বাঁ হাতের আঙুলগুলো দিয়ে ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে টোকা মারতে হবে। সলিড জিনিস কাঠের উপরে দেখবে সলিড সাউন্ড পাবে, ফাঁপা জায়গায় ফাঁপা রেজোনেন্স সাউন্ড পাবে। তা পেটে যদি গ্যাস ভর্তি থাকে তাহলে রেজোনেন্স সাউন্ড পাবে। সেই হিসেবে আমরা ধরেছি, বুঝেছি, 200 বছর ধরে ক্লিনিক্যালি সবাই জানিয়ে গেছে। ফ্ল্যাটুলেন্স ইন আপার অ্যাবডোমেন, কার্বোভেজ,
লোয়ার অ্যাবডোমেন লাইকো, হোল অ্যাবডোমেন চায়না অ্যাসাফিটিরা। তাহলে আপার অ্যাবডোমেনে যদি খুব গ্যাস হয় আর বার্নিং, বার্নিং কার্বোবেস কার্বোএনিমেলিস দুটোতেই খুব বার্নিং থাকে সিমটম, আর ইনডিফারেন্ট সিপিআর মতো, ফসফরিক অ্যাসিডের মতো, মন মেজাজ ভালো থাকে না, কিছু ভালো লাগে না। আর ভালো লাগবে কেন, আমার পেট ভালো না ডাক্তারবাবু, আমার মন মেজাজ ভালো নেই। তো পেশেন্টের যদি মন মেজাজ ভালো না থাকে, সবসময় মুখটা হাঁড়ির কালি করে থাকে, ইনডিফারেন্স থাকে, আর পেট জ্বালা করে, আর পেটে উপরের দিকে গ্যাসে ভর্তি থাকে, আর হেউ হেউ করে ঢেকুর তুললে ভালো লাগে, কার্বোভেজ। হাত পা ঠান্ডা, রাত্রে যখন শুয়ে পড়ে তখন পা ঠান্ডা থাকে, সো কার্বোভেজ ইজ দ্য ড্রাগ। তাহলে সিমটম ছাড়া আমরা কিছু প্রেসক্রিপশান করতে পারবো না। শুধু ন্যাট্রাম ফস দিলে লোক বললো অম্বলার দিলাম আর রোবিনিয়া মাদার দিলাম, তা নয়। কার্বোভেজের আরেকটা সিমটম মনে রাখতে পারো, কমপ্লেইনস ফ্রম এনি পাস্ট হিস্ট্রি, হাম হয়েছিল, টাইফয়েড হয়েছিল, ম্যালেরিয়া হয়েছিল, পক্স হয়েছিল, তারপর থেকে সিন্স লাস্ট এনি ডিজিজেস, তারপর থেকে। সো দিস ইজ কার্বোভেজ। মন মেজাজ খারাপ থাকে, ইনডিফারেন্স, আর হাত পা খুব ঠান্ডা থাকে, কার্বোভেজের হাত পা, পেট খুব ঠান্ডা থাকে, ট্যাবেকাম, মুখ খুব ঠান্ডা থাকে, ভিরেট্রামেল বাম অ্যান্টিমটাট। তাহলে কার্বোভেজের সিমটম পেলে আমরা দেব যখন কোনো আগে কোনো বড় রোগ হয়েছিল তারপর থেকে যদি হয়, যদি খুব পেটের উপরে গ্যাস থাকে, বার্নিং থাকে, ইরাকটেশনস হয়, খুব ঢেকুর হয়, আর সেই ঢেকুর দিলে সে একটু সাময়িক আরাম পায়, ইরাকটেশনস রিলিফ, গরম বেশি, খোলামেলা হওয়া পছন্দ করে, কার্বোভেজ। হাত পা তার মাঝে মাঝে এত ঠান্ডা হয় যে কোনো কোল্ড কোলাপসে কিন্তু কার্বোভেজ খুব ভালো কাজ করে। তাই অ্যালেন স্কিনট রিলেশনের আগের লাইন পাবে, ইন দ্য লাস্ট টেস্ট অফ এনি ডিজিজেস, কোল্ড সোয়েট, কোল্ড টাং, কপিয়াস কোল্ড সোয়েট, ভয়েস লস্ট, দিস রেমেডি মে সেভ এ লাইফ। আহা, কি সুন্দর কথা। আর্জেন্টাম নাইটিকাম দিতে পারি, আমার সিমটমের উপরে সব। আমি আর্জেন্টাম নাইট্রিকাম দিতে পারি। হেই হু করে জোরে ঢেকুর তুলছে, অত জোরে আর কেউ ঢেকুর তোলে না, অত জোরে আর কেউ ঢেকুর তোলে না। আর্জেন্টাম নাইটিকাম পেটে প্রচুর গ্যাস, প্রচুর ঢেকুর তোলে, ডায়রিক টেন্ডেন্সি, প্রায় ডায়রিয়াতে ভোগে, পেশেন্ট নেভার সাফার্স কনস্টিপেশন, আর নার্ভাস, অ্যাংশাস। এরকম ছিল না, খুব বেশি মেন্টাল পরিশ্রম করেছি, পিএইচডি থিসিস সাবমিট করার জন্য অনেক দিন রাত জেগে পড়েছি, পরীক্ষায় পাশের জন্যে, কম্পিটিটিভ পরীক্ষার জন্য, জয়েন্ট এন্ট্রান্স ডাক্তারিতে ভর্তি হওয়ার জন্য খুব পড়েছিলাম। তারপর থেকে হচ্ছে সো অ্যাকিউট অর ক্রনিক ডিজিজেস ফ্রম লং কন্টিনিউড মেন্টাল এক্সারশন, ফসফরিক অ্যাসিড, আর্জেন্টাম নাইটিকাম, ককুলাস, নাক্সবাম। সো মেন্টাল এক্সারশন, মেন্টাল পরিশ্রম করার পর থেকে আমার পেটের গোলমাল হতে, অন্য যে কোনো রোগ হতে পারে, নাক্সবাম, ককুলাস, আর্জেন্টাম নাইটিকাম, অ্যাসিড ফস। সো পেটের গোলমাল মানসিক কারণে হতে পারে, পেশেন্ট প্রায় ডায়রিক, খুব নার্ভাস, কোথাও যাওয়ার আগে তার পায়খানা পেয়ে যায়, মাথার যন্ত্রণা মাঝে মাঝে করে, এবং পিকিউলার সিমটম হচ্ছে মাথাটা যেন মনে হয় বড় হয়ে গেছে, সেন্স অফ এক্সপ্যানশন অফ হেড, এরকম মনে হতে পারে। আর ঢেকুর 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 ঢেক, হিন্দিতে বলে ঢেক, বহু ঢেক হতা হয়, এইরকম সিমটম পেলে। আর গরম পেশেন্ট, খোলামেলা হওয়া বাতাস পছন্দ করে, এইসব। আর কোথাও কাঁটা ফোটার অনুভূতি, মনে হয় আমার গলায়, তোমার যেরকম হচ্ছে তোমার কাঁটা ফাটা আছে মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে যেন গলায় কোনো কাঁটা আটকে আছে। তোমাকে একা একা অফ টাইমে মনে মনে ভাবতে হবে যে তুমি ক্লাসে পড়াচ্ছ, কোথাও পড়াচ্ছ, এইগুলো
কি বলবো আর কি বলবো, এইভাবে পয়েন্ট মনে করতে হবে যে কি সিমটম দিতে পারি। তাহলে এক লাইনে গ্যাসের ওষুধ, এক লাইনে অ্যাসিডিটির ওষুধ, এই রকম আমরা প্র্যাকটিস করতে পারি না। সেই থেরাপিউটিক ওয়েতে আমরা চলবো না, তাই আমরা থেরাপিউটিক ওয়ে চিকিৎসা বলি না, তাই আমরা বলি অ্যাপ্লাইড মেথমেটিকা অ্যাপ্লাই করব কনস্টিটিউশনালি, ইন্ডিভিজুয়ালি টু দ্য পেশেন্ট, নট ফর দ্য ডিজিজ, বিকজ উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। ইট ইজ আওয়ার মটো, ইট ইজ আওয়ার ডিকটিম। আইরিশ ভার্স হতে পারে, আইরিশ ভার্স, বার্নিং বার্নিং বার্নিং। এই বাবুরা, বার্নিং শরীরের যে কোনো জায়গায় হতে পারে। অনেক ওষুধ আছে, মেডোরিনাম, সালফার, ফসফরাস, আর্সেনিক, রেডিয়াম ব্রোমেটাম, কার্বোভেজ, কার্বোএনিমেলিস। বার্নিং বার্নিং, ট্রয় অফ বার্নিং ন্যাশ বলছে আর্সেনিক, ফসফরাস, সিকেলিকট। তো আর এই আইরিশ ভার্সের বার্নিং সারা শরীরে নয়, শুধু গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট। তার ট্র্যাক্টের আবার সব না, মুখ থেকে রেকটাম পর্যন্ত না, ওই পাকস্থলী থেকে মুখ ওরোফ্যারিঞ্জিয়াল ইস্থমাস, গলার যে ফুটো তাকে বলা হয় ওরো মানে মুখ, তার নিচে আরম্ভ হচ্ছে ফ্যারিংস, দুটোর মাঝখানে, তাই ওরোফ্যারিঞ্জিয়াল আর ফুটো, ইস্থমাস মানে কনস্ট্রিকশন যেখানে ছোট হয়ে গেছে। তাহলে মুখের ভিতরে মাউথ ক্যাভিটি, ওরোফ্যারিঞ্জিয়াল ইস্থমাস, তারপরে ফ্যারিংস, তারপরে ইসোফেগাস মানে খাদ্যনালী, তারপরে পাকস্থলী, এই পর্যন্ত খুব জ্বালা জ্বালা জ্বালা। এই ন্যাশ বলেছে যে আইরিশ ভার্সের মতন এত জ্বালা এই গ্যাস্ট্রোইনটা পাকস্থলী থেকে মুখ পর্যন্ত আর কোনো ওষুধে নেই। সো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের আপার পার্টে জ্বালা, এ গ্রেট রেমেডি, ইট শুড নট বি ওভারলুক। জ্বলে যাচ্ছে, তার সাথে কি থাকতে পারে? ভমিটিং থাকতে পারে, আর মাথার যন্ত্রণা থাকতে পারে। তাহলে জ্বালা, ভমিটিং, হেডেক, এই তিনটে আইরিশ ভার্স। বেশি সিমটম নেই, খুব জ্বলে যাচ্ছে ডাক্তারবাবু, মাথার যন্ত্রণা আছে, মাথার যন্ত্রণার সাথে ডিম ভিশন, মাথার যন্ত্রণার সাথে চোখে কম দেখছি, ঝাপসা দেখছি, লাইক জেলসিমিয়াম, ক্যালিবাইক্রোমিকাম, ল্যাকডিফ্লোরেটাম, সরিনাম। সো হেডেক উইথ ব্লাড ভিশন, ভমিটিং, সাওয়ার, টক বমি হয়, এবং জ্বলে যাচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের উপরিভাগ। আইরিশ ভার্স গিভ গ্যাস অম্বল। আমার গ্যাস অম্বল রোগী যে কষ্ট নিয়ে আসুক না কেন, আমি আইরিশ ভার্স। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, মাউথ ক্যাভিটি, হা করলে হা করলে যেটুকু দেখছি সেটা মাউথ ক্যাভিটি। তারপরে যে ফুটোটা ওরোফ্যারিঞ্জিয়াল ইস্থমাস, তারপরে ফ্যারিংস, তারপরে খাদ্যনালী ইসোফেগাস, তারপরে স্টোমাক। আহা, সামনাসামনি ক্লাস না হলে খুব অসুবিধা হয়। তারপরে আমি কাউকে জিজ্ঞাসা করতাম, তারপরে কি আছে? ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল অ্যান্ড অ্যানাস। তাহলে মুখের ফুটো আর ওদিকের ফুটো হলো অ্যানাস, মলদারের ফুটো। তাহলে এখান দিয়ে রসগোল্লা ঢুকতা হয়, কিন্তু উধার সে নিকাল নেই যাতা হয়, মাঝখানের অংশটা শরীর টেনে নিচ্ছে। তাহলে আইরিশ ভার্স, হেডেক উইথ ডিম ভিশন, ভমিটিং, সাওয়ার, বার্নিং, কার্বোভেজ বললাম, আর্জেন্টাম নাইটিকাম বললাম, যে কোনো ওষুধ হতে পারে, আমার সিমটম মিলে দিতে হবে, সিমটম ছাড়া আমার চলবে না। আর বমি করতে পারে আইরিশ ভার্স, গ্লেয়ারি মিউকাস, গ্লেয়ারি মানে ডিমের সাদার মতন, অ্যালবুমিনাস, এইরকম অনেক সময় বমি করে আইরিশ ভার্স। আমি নাক্স ভাম প্রেসক্রিপশন করতে পারি, আন্দাজে নাক্স ভাম নয়। আমার এক ছাত্র বলছিল, স্যার অম্বলে আমি তো প্রথমেই চোখ বন্ধ করে আগে নাক্স ভাম দেবই দেব। কেন বাবা তুমি চোখ বন্ধ করে নাক্স ভাম দেবে?
নাক্সবাম ইজ এ বিষ, পয়জান। তুমি কেন চোখ বন্ধ করে দেবে? নাক্সের সিমটম থাকতে হবে, নাক্সের সিমটম না থাকলে তো আমি দেবো না। নার্স একটা মেন সিমটম কি এইরকম গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিজঅর্ডারে মেন সিমটম মনে রেখে দিও, নেভার ফরগেট ইন ইয়োর লাইফ, নেভার ফরগেট ইন ইয়োর লাইফ, প্রেসিং ইন স্টোমাক 1 hour or 2 hours after eating as from a stone, যেন পাকস্থলিতে একটা পাথর চাপা দিয়ে রেখেছে, কিন্তু সঙ্গে সঙ্গে না, খাওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা পরে মনে হয় পেটটা এত ভার, ডাক্তারবাবু আমি খাওয়ার 2 ঘন্টা পরে আর কোনো কাজ করতে পারি না। কেন? আমার মনে হয় পেটে পাথর দিয়ে রেখেছে কেউ। আর যদি বলি সঙ্গে সঙ্গে হয়, ব্রায়োনিয়া পালসেটিলা ক্যালিবাইক্রোমিকাম নাক্স মস্সেটা। So stone-like sensation in the stomach immediately after eating, Bryonia nux moscata, Calibicromicum pulsatilla, and relief by eructation. কিন্তু নাক্সবামিকার কোনো ইরাকটেশনে রিলিভ হয় না। তো নাক্সবাম গ্যাস অম্বলে পেটের গন্ডগোলে আমি কখন দেবো? যখন দেখব খাওয়ার 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে পেটে পাকস্থলিতে পাথরের মতন শক্ত হয়ে গেছে, নাক্সবাম চিন্তা করব। সঙ্গে সঙ্গে কম্পেয়ার করে পড়তে হবে, মনে রাখতে হবে, সঙ্গে সঙ্গে হলে ব্রায়োনিয়া পালসেটিলা ক্যালিবাইক্রোমিকাম নাক্স মস্সেটা। তাহলে নাক্সের আমার অন্য সিমটম আরও দেখতে হবে। ইনএফেকচুয়াল আর্জিং ফর স্টুল আর ইউরিনেশন, বারবার পায়খানা পায় কিন্তু গেলে আর পায়খানা বেশি হয় না, হয়তো একটু হলো বা মোটে হয় না। একটু আগেই বলছিলাম কমপ্লেন্স অ্যারাইজিং ফ্রম দ্য মেন্টাল এক্সারশন, মনের উপরে খুব চাপ গেছে, পড়াশোনার চাপ গেছে, ধকল গেছে, ছেলের বিয়ে, তার জন্য খুব খাটাখাটুনি, লোককে নেমন্তন্ন করা, এখানে দেওয়া ওখানে দৌড়ানো, এই জিনিস কেনা, চাপ গেছে চাপ গেছে চাপ গেছে, অতিরিক্ত মানসিক পরিশ্রম গেছে, অতিরিক্ত রাত জাগতে হয়েছে, তারপর থেকে হতে পারে তারপর থেকে আমাশার মতো হয়েছে, বারবার পায়খানার বেগ হচ্ছে কিন্তু পায়খানা গেলে বেশি হচ্ছে না, সেই লোকটা রাগ বেশি, ইরিটেবল টেম্পারামেন্ট, সেন্সিটিভ, অসহ্য সব কিছু, টাইফিলিং এলিমেন্টস, ছোটোখাটো ঘটনা তার বড্ড বিরক্ত লাগে, আর খুব কেয়ারফুল, সাবধানী, চট করে রেগে যায়, বারবার পায়খানার বেগ হয়, আর শীত কাতুরে লোক, শীত বেশি, আর এরকম হিস্ট্রি যদি পাওয়া যায় তাহলে তখনই আমরা নাক্সবামের কথা চিন্তা করব, তাহলে নয়। রাগ বেশি, কেয়ারফুল, সেন্সিটিভ, শীত বেশি, মানসিক পরিশ্রম যেতে পারে, পায়খানা ভাব থাকতে পারে, খুঁতখুঁতে স্বভাবের আর্সেনিকের মতো, ফ্যাস্টিডিয়াস, কার্সিনোসিন, আর্সেনিক। আমরা রবিনিয়ার কথা ভাবতে পারি, কিন্তু সবাই যেমন গতানুগতিক রবিনিয়া মাদার টিংচার দেয় তা নয়। রবিনিয়ার পিকুলার সিমটম অনেকে জানে না, শুধু অম্বল হলে অনেকে রবিনিয়া মাদার খেতে দেয়, না না না, রবিনিয়ার অ্যাসিডিটি অ্যাগ্রাভেটস অ্যাট নাইট হোয়েন লাইং ডাউন। মুখটা ডাক্তারবাবু আমার টক হয়ে যায় কখন? রাত্রিবেলা, দিনের বেলা নয়, রাত্রে শুলে দাঁত তাঁত সব একেবারে টক হয়ে যায়। রবিনিয়া ভাবতে পারি, আমি সালফুরিক অ্যাসিড ভাবতে পারি, ক্রনিক অ্যাসিডিটি, অনেক দিন ধরে চলছে ডাক্তারবাবু আমার অ্যাসিডিটি, আজকের নয়, এ আমার সেই মেয়ের বয়স আজ 12 বছর, সেই মেয়ের জন্মের পর থেকে ক্রনিক অ্যাসিডিটি অনেক দিন ধরে চলছে। তাহলে আমি কেন তা ক্রনিক বলেই কি আর অম্বল বলেই কি সালফুরিক অ্যাসিড দেবো? না, সে জিনিস শেখাতে ডাক্তার রবীন বর্মন আজ আসেনি। ডক্টর রবীন বর্মন উইল টিচ ইউ দ্য কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, the individual treatment, the proper homeopathic treatment. We treat the patient, not the disease. It is the patient who is sick. It is the man who is sick. The internal sickness, nor his stomach, nor his leg. So sulfuric acid, তার মেন সিমটম কি? ক্রনিক, বহুদিন হয়েছে, কিন্তু সেটা তো সিমটম না, সে একটা রোগ কতদিন হয়েছে, তাহলে সিমটমটা কি? খুব পেকিউলার সিমটম, শুধু অ্যাসিডিটির ক্ষেত্রে না, অন্য যে কোনো রোগে দিতে পারো। সেন্সেশন অফ ইন্টারনাল ট্রেম্বলিং, আমার শরীরের ভিতরে যেন কাঁপে ডাক্তারবাবু, কিন্তু বাইরের লোকে দেখছে, আপনি দেখতে পাচ্ছেন না আমার শরীরটা কাঁপছে,
মা দেখো আমার শরীরটা কাঁপে, কই কিছু দেখছি না তো। তোমরা দেখতে পাও না, তোমাদের চোখ নেই, কারণ বাইরের লোকে দেখতে পাচ্ছে না। ইন্টারনাল ফিলিং, সেন্সেশন অফ ইন্টারনাল ট্রেম্বলিং হুইচ ইজ নট অবজারভেবল টু দ্য আদার্স। সো ইন্টারনাল ট্রেম্বলিং হুইচ ইজ নট অবজারভেবল টু আদার্স, কেউ দেখতে পায় না। এই সিমটম অনেক ওষুধে আছে, ক্যালকেরিয়া কার, গ্রাফাইটিস, আয়োডাম, স্টেনামেটালিকাম, ভেরি ইম্পর্টেন্ট, স্টেনামেটালিকাম, এসব ওষুধে আছে। তাহলে আরও একটা সেন্সেশন আছে, অ্যাজিভ দ্য ব্রেন ওয়াজ লুজ ইন ফোরহেড, মাথার সামনের দিকের ব্রেনের অংশটা লুজ হয়ে গেছে এবং বেরিয়ে যাবে। সালফুরিক অ্যাসিডের এই তিনটে সিমটমই মেন, খুব অম্বল, আর শরীরের ভিতরে যেন একটা কাঁপুনি চলছে, আর ওই কাঁপুনিরই একটা আর বহিঃপ্রকাশ, মাথার ব্রেনটা যেন লুজ হয়ে গেছে, বেরিয়ে যাবে। এই সিমটমের উপরে আমি সালফুরিক অ্যাসিড দিয়ে অনেক কেস, অনেক রোগী, হরেক রকম রোগ সারিয়েছি। সে বাজারে খেলনা বিক্রয় না, হরেক জিনিস 10 টাকা, তো হরেক রোগ সারানো যাবে এই একটা পিকিউলার সিমটম, সেন্সেশন অ্যাজিভ। কেন এর দাম বেশি? কারণ মেন্টালের উইল, মেন্টাল সিমটমের দাম বেশি। আমরা মেন্টাল সিমটমের দাম বেশি দেবো, কিন্তু ওই শেওগাল বাবুর মতন শুধু মেন্টাল নিয়ে পড়ে থাকবো না, কারণ ফিজিক্যালের হাজার হাজার সিমটম, তাদের বাদ দিয়ে শরীর চলে না। পা বাদ দিয়ে শুধু মন দিয়ে শরীর চলে না, হাত বাদ দিয়ে শুধু শরীর চলে না, জিভ বাদ দিয়ে শরীর চলে না। মন শরীরকে কন্ট্রোল করে, মাইন্ড কন্ট্রোলস দ্য বডি, তাই মাইন্ডের দাম আছে, কিন্তু শরীর এবং মন অঙ্গাঙ্গিভাবে জড়িত, কো রিলেটেড টু ইচ আদার। আর সেই মনের অনেক রকম সিমটম আছে। সব থেকে বেশি দাম উইল, ইচ্ছা, অনুভূতি। আমার মনে হচ্ছে আমার শরীরের ভিতরটা কাঁপছে, তোমরা দেখতে না পাও আমার সেটা বড় কথা নয়, ম্যাটার্স লিটল, দ্যাট ইজ নট মাই হেডেক, বাট আই এম ফিলিং ইন্টারনালি দ্যাট ইজ ট্রেম্বলিং ইনসাইড মাই বডি। সো সেন্সেশন অ্যাজিভ যেখানে যেখানে পাবে, যেখানে সেন্সেশন অ্যাজিভ দেখবে সবসময় গুরুত্ব দেবে, কারণ সেন্সেশন অ্যাজিভ অনুভূতি। আমার মনে হচ্ছে, তুমি পাচ্ছ কি না পাচ্ছ আমি জানি না, আমার মনে হচ্ছে সেন্সেশন অ্যাজিভ, ইন্টারনাল ট্রেম্বলিং আই হ্যাভ, আমার ভিতরে কাঁপুনি চলছে। ভ্যারাইটি সেন্সেশন আছে ম্যাথমেটিকায়। কেন্টের রেপার্টরিতে খুব দুঃখজনক ঘটনা, সেন্সেশন অ্যাজিভ বলে কোনো রুব্রিক আলাদা মেন্টালি দেয়নি, কিন্তু সেন্সেশন অ্যাজিভের উপরে আলাদা বই আছে। রাবার্টসের একটা বই আছে সেন্সেশন অ্যাজিভ। আবার ডক্টর ওয়ার্ডের বিশাল বড় রামায়ণ মহাভারতের মতো ভলুম আছে সেন্সেশন অ্যাজিভ। কেনার দরকার নেই, এত তোমাদের লাগবে না, ওসব কিনে প্রচুর পরিমাণে তখনকার দিনে গরুর মতন ওরা খাটতে পারতো, খেটেছে। তো মেন দু একটা সেন্সেশন অ্যাজিভ মনে রাখতে হবে। যেমন আমি ধরো দু একটা বলছি, সেন্সেশন অ্যাজিভ, হার্ট স্টপস বিটিং ইফ হি অর শি নট মুভস। আমার মনে হচ্ছে আমার হার্ট বন্ধ হয়ে যাবে যদি নড়াচড়া না করি, কিন্তু শরীর দুর্বল, আমি নড়াচড়া করতে পারছি না, তবু আমাকে নড়তে হবে, কারণ আমার হার্ট তো বন্ধ হয়ে যাবে, জেলসিমিয়াম। ঠিক উল্টো হচ্ছে ডিজিটালিস, আমি নড়বো না বাবা, কী করে এত চুপচাপ কেন? না, আমার হার্ট বন্ধ হয়ে যাবে, আমার শরীর দুর্বল। তাহলে মনে করে নড়াচড়া না করলে হার্ট বোধহয় শরীরে হৃৎপিণ্ড আর কাজ করবে না, জেলসিমিয়াম সেন্সেশন, ওই সেন্সেশন অ্যাজিভ। আবার ডিজিটালিসের সেন্সেশন অ্যাজিভ কি? আমি যদি নড়াচড়া করি আমার হার্ট বন্ধ হয়ে যাবে। আবার ওয়ারাম মেটালিকাম, এই দুটোর মাঝখানে আমার হার্ট বন্ধ হয়ে গেছিল, মাঝে মাঝে যায়, হঠাৎ করে দুম করে আবার চালু হয়। ওয়ারাম মেটালিকা বলছে হার্ট স্টুড স্টিল, বন্ধ থাকে, and it suddenly beats, gives a hard thumb, হঠাৎ ধাক্কা খায়। জানেন ডাক্তারবাবু, আমার একটা অদ্ভুত সিমটম হয় কি, আমার মনে হয় আমার হার্ট না বন্ধ হয়ে গেছে, আমার হার্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে ধাক্কা দিয়ে আবার হার্টটা খুলে যায়। এ কী অদ্ভুত ব্যাপার বলুন তো। তো মনে করে রোগী তার হার্ট বোধহয় বন্ধ হয়ে গেছে, তাই আবার হার্ট তার হঠাৎ করে চালু হয়, ওয়ারাম মেটালিকাম। মনে করে সে নড়াচড়া না করলে তার হার্ট বন্ধ হয়ে যাবে, জেলসিমিয়াম। মনে করে নড়াচড়া করলে তার হার্ট বন্ধ হবে, ডিজিটালিস।
তাহলে ডিফারেন্ট মেডিসিনস আমরা দেব, থেরাপিউটিক ওয়েতে দেবো, অ্যাপ্লাইড ম্যাথমেটিকায় ব্যবহার করব, কিন্তু সিমটম আলাদা হতে হবে। গড়ে দিতে পারি না। উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। ওয়ারাম মেটালিকাম দিতে গেলে আমি দেখব তার তার কী দেখব, তার জীবনে বিতৃষ্ণা, তার মুখ হাঁড়ির কালি, তার কিছু ভালো লাগে না, স্বামী ভালো লাগে না, ঘর ভালো লাগে না, সন্তান ভালো লাগে না, তার যেন সব মানে বিতৃষ্ণা। হি ওয়ান্টস টু ডাই, মরতে চায়, সবাই বাঁচতে চায়, সেই মরতে চায়। তার স্যাড ডিপ্রেশন, ডিফ্র্যাগমেন্টেশন অফ লাইফ। হি ইনভাইটস ডেথ। সিফিলিস মরতে চায়, সাইকোসিস মরতে ভয় পায়, অ্যাপ্রেটস ডেথ। আর ছোরা নো থিঙ্কিং অ্যাবাউট লাইফ। ছোরা নো থিঙ্কিং অ্যাবাউট লাইফ, জীবন নিয়ে অত ভাবি না। এই দেখো প্রসঙ্গক্রমে এই অরামমেট বলতে গিয়ে বললাম সিফিলিস মরতে চায়, জীবনে বিতৃষ্ণা ধরে গেছে, জীবন আর ভালো লাগে না। হি ইনভাইটস ডেথ। লাইফ ইজ মিজারেবল, জীবন অসহ্য লাগছে। নো লাভ ফর হিমসেলফ, নো লাভ ফর দ্য লাইফ, নো নেসেসিটি ফর লাইফ। হি ওয়ান্টস টু এন্ড দ্য লাইফ, হি ওয়ান্টস টু কাট দ্য লাইফ, হি ওয়ান্টস টু শর্ট দ্য লাইফ, হি কাটেল দ্য লাইফ, বিকজ লাইফ ইজ বার্ডেন টু হিম। জীবন তার কাছে একটা ভারাক্রান্ত, আর পারছি না টানতে। দিস ইজ সিফিলিটিক ম্যানিফেস্টেশন। সাইকোসিস না, ওষুধ দিন, আমি বাঁচতে চাই, আমি মরে যাব। সাইকোসিস সোরার অত চিন্তা কিছু নেই। সোরা বলেছে কেয়ারলেস, অ্যাংশাস, রেস্টলেসনেস, ছটপটানি। ব্যাংকের থেকে টাকা নিল, এক বান্ডিল পকেটে নিয়ে দৌড়ালো। সাইকোসিসের মতন থুতু শুকিয়ে ফেলছে না। আয় বিদ্রোহী কবিতা মনে রেখো, সোরার সিমটম। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমার সব কিছু ভাবনা চিন্তা নেই। আমি চলো চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দিই তিন ধোল, আমি চপলা চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে মন যা। আমি কেয়ারলেস। সোরার কথা কি, সোরার কথা শুনেছিল নাকি নজরুল ইসলাম? এ সোরা ঢুকিয়ে দিয়ে গেছে পুরো, একদম সোরার কথা বলা। এই কবিতা জানলেই তো সোরা পেয়ে যাবে। আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে মাদ আমি ঝঞ্ঝা। এতে সব সোরা। আবার সিফিলিস বলেছে তো, মায়াজম তো নজরুল ইসলামই বলে গেছে। ওই একই কবিতার মধ্যে আবার সিফিলিস আছে, দেখবে কিরকম। আমি চির দুরন্ত, আমি দুর্মত না দুর্মন না দুর্দম, এরকম আছে বোধ হয়। আমি চির দুর্দম, আমি মম প্রাণের পেয়ালা হরদম, আমি দম ও দগ্নি, আমি অগ্নি, আমি ধ্বংস, আমি শ্মশান, আমি অবসান, নিশা বসান। আমি সব শেষ করে দেবো, ভেঙে দেবো, ধ্বংস করবো। সিফিলিস আহা মায়াজম বর্ণনা করে গেছে গো প্রাণের কবি। তাহলে তার আত্মহত্যার ইচ্ছা, জীবনে বিতৃষ্ণা, শীত বেশি, ঠান্ডাই বেশি, রাত্রে বেশি, সব ডিসচার্জ গন্ধ থাকে। এই সব যদি থাকে, মাথার চুল উঠে যায়। সিফিলিসের যা সিমটম, মাংস খেতে চায় না, দুধ খেতে চায়, এইসব থাকলে তবে অরাম মেটালিকাম দেবো। না শুধু রোগী এসে বলল আমার মনে হচ্ছে যেন হার্টটা চলছিল, হঠাৎ বন্ধ হয়ে যায়, কিছুক্ষণ পরে জানেন আবার ধুম করে জেগে ওঠে, অরাম মেটালিকাম। তাহলে বিভিন্ন সেন্সেশনগুলো মনে রাখতে হবে। এই মনে পড়ে গেল সিমিসি পিউগা, রোগী মনে করে হেভি ব্ল্যাক ক্লাউড হ্যাড সেটেল। এইভাবে কম্পেয়ার করে করে পড়তে হবে। এইভাবে পড়াতে গেলে খুব একটা এগোবে না, কিন্তু সাইড নলেজ অনেক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে জানতে হবে আমার মনে হচ্ছে যেন কালো মেঘ আমাকে ঢেকে দিচ্ছে। রোগীর মানসিক এরকম কন্ডিশন হয়। হেভি ব্ল্যাক ক্লাউড হ্যাড সেটেল দ্য পেশেন্ট, সেটেল দ্য হোল বডি। কালো মেঘে আমাকে ঢেকে দিচ্ছে, সেন্সেশন। So sensation which is as if internal trembling, sulfuric acid. Sensation as the brain will turn into pieces and one piece will be come out from the forehead, sulfuric acid. Sensation as if the heart stops beating if he not moves, delphinium. যদি নড়াচড়া করে
তাহলে বন্ধ হয়ে যাবে ডিজিটালিস। বন্ধ ছিল, হঠাৎ করে ধাক্কা মারে অরামেটেলিকাম। কালো মেঘ যেন সে তার শরীরকে ঢেকে দেবে, সেমিসিপিকা। এই ফুলনেস সেন্সেশন ভরা, মলদারে যেন ভরে আছে, আমার পায়খানা বেরোবে কোত্থেকে, এঁটে দিয়েছে, আটকে আছে, আমার সব ভরা আসছে। ফুলনেস সেন্সেশন, আর্জেন্টাম নাইটিকাম স্কুলাস। বল লাইক সেন্সেশন ইন দ্য বডি, সেপিয়া ল্যাকেসিস স্টেপিসেগ্রিয়া। বল লাইক সেন্সেশন এনি ইনার পার্টস অফ দ্য বডি, যে কোনো জায়গায় বল আটকে আছে, বিশেষ করে যদি ফোর হেডে মনে হয় স্টেপিসেগ্রিয়া, ইউরিনারি ব্লাডারের মধ্যে মনে হয় ল্যাকেসিস। এই বয়লিং সেন্সেশন ইন দ্য রিজিয়ন অফ দ্য হার্ট, গ্লোনোইন। আমার পাকস্থলীতে যেন চুন ফুটছে, লাইম 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 ইজ বার্নিং ইন দ্য স্টোমাক, কস্টিকাম। সো সেন্সেশন সেন্সেশন মনে রাখবে, ভেরি ভেরি। আমি প্রসঙ্গক্রমে দুই একটা বললাম, এখন তো 100টা মনে পড়ে যাবে আমার। এই কাবওয়েব সেন্সেশন ইন দ্য ফোরহেড, মুখে মাকড়সা জাল আটকে আছে মনে হয়, ব্যারাইটেকার গ্রাফাইটিস বোরিয়াম। সো কাবওয়েব সেন্সেশন ইন দ্য ফেস, ব্যারাইটেকার ব্রোমিয়াম গ্রাফাইটিস। সেন্সেশন অ্যাজ ইফ স্টুল উইল কাম আউট ইমিডিয়েটলি, আমার বায়ু সরলে বা প্রস্রাব করতে গেলে মনে হয় পায়খানা বেরিয়ে যাবে, এরকম অনুভূতি হচ্ছে কিন্তু বেরোয় না। এলো ওলিয়েন্ডার মিউরিটিক অ্যাসিড। আমার মাসেল যেন শর্ট হয়ে গেছে। সেন্সেশন অ্যাজ ইফ ওয়ান অফ দ্য মাসেলস, লেগ মাসেলস আর শর্ট এন্ড, এমন মিউর কস্টিকাম। ব্যান্ড সেন্সেশন, কোথাও যেন ফিতের মতন, ঘড়ির ব্যান্ডের মতন চওড়া কিছু দিয়ে আটকে রেখেছে, কার্বলিক অ্যাসিড অ্যানাকার্ডিয়াম ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস। পেট যেন টাইট হয়ে আছে, যেন ভেঙে যাবে এক্ষুনি। আমার পেটটা জানেন ডাক্তারবাবু কীরকম টাইট হয়ে গেছে, মনে হচ্ছে উড ব্রেক ইজিলি, এপিসমেল। কেন? শক্ত সিমেন্টের চালের মতন হয়ে আছে, ভেঙে যেতে পারে, এপিসমেল। কিন্তু উল্টো, আমার পেট কাঁচ দিয়ে তৈরি, গ্লাস দিয়ে ভেঙে যেতে পারে, থুজা। এই স্প্রিন্টার লাইক সেন্সেশন সবাই জানো, আর্জেন্টাম নাইটিকাম নাইট্রিক অ্যাসিড হিপার সালফার। কত বলবো, প্রচুর বলা যায়, প্রচুর বলা যায়। চামড়ার উপরে যেন পিঁপড়ে সুরসুর করে হাঁটছে, ফর্মিকেশন অ্যাজ ইফ অ্যান্টস আর রানিং ওভার দ্য স্কিন, মেডোনিলাম। প্লাক সেন্সেশন ইন দ্য রেক্টাম, অ্যানাকার্ডিয়াম। প্লাক সেন্সেশন ইন দ্য ইয়ার, অ্যাসারাম। এই বাবলিং সেন্সেশন ইন দ্য কিডনি রিজিয়ান, বুদবুদ বুদবুদ শব্দ হচ্ছে কিডনির পিছন দিকে, যেখানে কিডনি থাকে, বারবেরিস ভালগারিস। কত বলবো, এই হার্ট বা বুকে যেন শক্ত তার দিয়ে বেঁধে রেখেছে, ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস। অ্যাজ ইফ কেসড, খাঁচা, খাঁচার মধ্যে আটকে রেখেছে আমার হার্ট, ইচ ওয়ার বিং টুইস্টেড টাইটার অ্যান্ড টাইটার, ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস। আহা, একটা পিকিউলার সিমটম মনে পড়ে গেল, অ্যাজ ইফ এ ড্রপ অফ ওয়াটার ইজ ফলিং ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। এক ফোঁটা করে যেন কান থেকে জল পড়ছে ডাক্তারবাবু, নাক থেকে যেন এক ফোঁটা করে জল পড়ছে ডাক্তারবাবু। কেন বিচ্ছাটাই বা, কেন বিচ্ছাটাই বা? এই কান থেকে নয়, নাক থেকে নয়, ইউরেথ্রা দিয়ে, আমার প্রস্রাবের জায়গা পেনিসের মাথা দিয়ে ডাক্তারবাবু ফোঁটা ফোঁটা করে প্রস্রাব পড়ছে, থুজা থুজা। অ্যাজ ইফ ড্রপ অফ ইউরিন কামিং ফ্রম দ্য ইউরেথ্রা, থুজা। শরীরে যে কোনো জায়গা জ্বলে যাচ্ছে লঙ্কার মতন, কেইনি কেইনি, চিলি, পেপার। লঙ্কা তিনটে ইংরেজি হয়, কেইনি বলতে পারো, চিলি বলতে পারো, পেপার বলতে পারো। শরীরের জায়গায় জায়গায় জ্বলে যাচ্ছে, আর্সেনিক, ক্যাপসিকাম। কত বলবো, মলদার যেন স্টিক আটকে আছে, লাঠি ভর্তি, খোঁচা ভর্তি, কাঠি ভর্তি করে রেখেছে, স্কলারশিপ স্কলারশিপ। পেটের মধ্যে জীবন্ত জিনিস নড়ছে ডাক্তারবাবু, অ্যাজ ইফ সামথিং লিভিং অ্যানিম্যাল ইন দি অ্যাবডোমেন। ক্রোকাস স্যাটাইভাস, সেবাইনা, সালফার, থুজা। অ্যাজ ইফ অল বোনস আর ব্রকেন, আমার হাড় যেন সব গুঁড়ো হয়ে গেছে, ইউপেটোরিয়াম পারকুলেটাম। অ্যাজিপ, তাহলে কি বলছি আমি, অ্যাজিপ সেন্সেশন, অ্যাজিপ। যেখানে দেখিবে ছাই ওড়াইয়া দেখো তাই, সেন্সেশন অ্যাজিপগুলো যেখানেই পাবে সব থেকে দাম। মনের ইচ্ছা, অনুভূতি, আমার মনে হচ্ছে, আমার মন বলছে। একটা কেস্টিং 10 পাতার হলে একটা একটা সেন্সেশন অ্যাজিপ
সবার থেকে দাম বেশি। এই অ্যাজ ইফ দ্য বডি ইজ ভেরি লাইট, আমার শরীর খুব হালকা ডাক্তারবাবু, আমার শরীরটা দেখছেন না, আমি যখন হাঁটি না আঙুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটে, মনে করে যেন শরীর হালকা হয়ে গেছে, স্পিরিট লাইক, আমার শরীরটা অশরীরী আত্মা হয়ে গেছে, অ্যাজ ইফ হভারিং ইন দ্য এয়ার অ্যাসারাম লাক্কানে নাম ভ্যালেরিয়ানা, শরীর যেন খুব হালকা অনুভব করে। অ্যাজ ইফ সোরনেস অ্যান্ড টেন্ডারনেস অফ দ্য মানে ইউটেরাস, ল্যাটিন ইংরেজি হলো WOMB, কিন্তু বি এর উচ্চারণ হয় না, তাহলে আমার খুব পিকিউলার সিমটম হেলোনিয়াসের, যে আমার জরায়ুর জায়গাটা যেন মনে হচ্ছে ঘা হয়ে গেছে। ও খুব ইম্পর্টেন্ট একটা অ্যাজিভ মনে পড়ে গেল, সেন্সেশন অ্যাজিভ এভরি সাউন্ড ইজ পেনিট্রেটিং দি ইনার পার্টস অফ দ্য বডি। কোনো শব্দ আমার সহ্য হয় না ডাক্তারবাবু, আমার শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে, আমার যেন আমার ওয়াইফ ডিস্টার্ব করছে, এই মুডটা দেখে হাসছে পাশ থেকে, প্লিজ গো দ্যাট সাইড, অ্যাজিভ, মুডটা অফ করে দিচ্ছে। অ্যাজিভ কি বলছিলাম, অ্যাজিভ পেনিট্রেটিং, সমস্ত শব্দ এত বৃষ্টি লাগে যেন শরীরের ভিতরে আমার সব ভিতরে ঢুকে যাচ্ছে, হাড় টাড়গুলো কাঁপিয়ে দিচ্ছে, শব্দ সহ্য করতে পারি না, অ্যাসারাম থেরিডিয়ান, এমনকি একটা কাগজ ছিঁড়লে সব সহ্য করতে পারে না, অ্যাসারাম থেরিডিয়ান। এই অ্যাজিপ এ লাইম্প অফ আইস ইন দ্য অন দ্য ভার্টেক্স, মাথার উপরে যেন বরফ 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 দেওয়া আছে, ভিরেক্টাম এলবাম সিপিয়া, মাথার উপরে যেন গরম, গ্রাফাইটিস, সালফার, নামনেস সেন্সেশন ইন দি ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, অসার, অ্যাকোনাইট, ক্যামোমিলা, ক্যালমিয়া, প্লাটিনা, অ্যাকোনাইট, ক্যামোমিলা, ক্যালমিয়া, প্লাটিনা, কিন্তু সব জায়গায় পাবে না, পাবে কিন্তু ক্যালমিয়া, ক্যালমিয়া ফার্স্ট সেকেন্ড থার্ড প্যারার মাঝামাঝি পাবে, লেখা আছে নামনেস অফ দ্য অ্যাফেক্টেড পার্টস, ক্যালমিয়া। তাহলে খুব ইম্পর্টেন্ট সেন্সেশন অ্যাজিভ। সালফুরিক অ্যাসিড বলতে গিয়ে বললাম, আরও অনেক বলা যায়, অনেক মনে পড়ে, কত বলবো আর, অনেক আছে, অনেক নানান রকম আছে। তো আমি পড়ছিলাম কি, আমরা পড়ছিলাম অ্যাসিডিটি, আমি বলছিলাম কার্বোবেজ দিতে পারি, আর্জেন্টাম নাইট্রিকান দিতে পারি, আইরিস ভার্স দিতে পারি, নাক্সবাম দিতে পারি, রোবিনিয়া দিতে পারি, সালফুরিক অ্যাসিড দিতে পারি, পালসিটাল দিতে পারি, সব সিমটমের উপরে কত বলবো, ফিক্সড ওষুধ বলে কিছু হবে না। আমি পালসিটাল দিতে পারি, জিভ ড্রাই শুকনো, হামের পর থেকে হতে পারে, নো টু স্টুলস অ্যালাইক, পায়খানা একরকম করে না, বেশিরভাগ ডায়েরিক, ভদ্র সভ্য মহিলা, মাইল্ড জেন্টেল ইল্ডিং ডিসপোজিশন, সহজে কান্নাকাটি করে, উইপিং ডিসপোজিশন, ডিসচার্জেস আর ব্লান্ট, এলিয়াম সেবার মতো, আর্সেনিকের মতো, অন্য ওষুধের মতন করোডিং না, পাতলা ক্ষতকর ডিসচার্জ না, মোটা, তার সাদা স্রাব বেরোয়, ডাক্তারবাবু আমার সাদা স্রাব গ্লেয়ারি ডিমের সাদার মতন মোটা, নাক থেকে বেরোচ্ছে মোটা সর্দি, গাঢ় সর্দি, ডিসচার্জেস আর থিক, ব্লান্ড, মোটা, পালসেটিলা, পিপাসা নেই, জিভ শুকনো, কান্নাকাটি করে, ভদ্র, একটুখানি বোঝালে বাবা বাচ্চা করলেই চুপ করে দেয়, সো পালসিটাল দিতে পারি। সো সিমটমটাই আমাদের মন কথা, তাই ড্রাগ পিকচার আমাদের জানতে হবে, তা না হলে আমাদের কোনো কাজ হবে না। নেক্সট একটা তাহলে বললে অনেক বলা যায়, আমাদের মেন যেগুলো আমার ক্লিনিক্যালে বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন বই পড়েছি আমি, শুধু সেইগুলো বলছি। নেক্সট চলে আসলাম অ্যাকনি, ব্রণ, এবিসিডি করে যাচ্ছি, এবং কোথায় শেষ করব তোমরা খেয়াল রাখবে, একজন পরের দিন আমাকে মনে করে দিতে হবে, কারণ 3-4 রকমের ক্লাস হবে, কোথায় কাদের কী পড়াচ্ছি অত খেয়াল থাকবে না। অ্যাকনি দিনে 3-4 করে ব্যাস পড়াতাম, সেই দিনে যেন চলে এসছি। অ্যাকনি, ব্রণ কি করে হয়, কেন হয়, কি করতে হবে। আচ্ছা, তোমাদের এটা মনে রাখতে হবে যে ওষুধ দেওয়ার সাথে সাথে তাকে কিছু অ্যাডভাইস দিতে হবে, সেগুলো মনে করতে হবে। গ্যাস অম্বল হলে তাকে বলতে হবে চপ, কাঠের ভাজা খাবার খাওয়া যাবে না, শাক সবজি বেশি খেতে হবে,
দুধ এবং দুধের মিষ্টি, দোকানের মিষ্টি খাওয়া যাবে না, টাইমলি খেতে হবে। এবং একটা মেন সিমটম, রাত্রে খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমানো যাবে না, অ্যাসিড রিফ্লাক্স হয়ে যায়। আপনি যখনই খাবেন 1 ঘন্টা পরে ঘুমাতে হবে, সেই হিসাবে কিন্তু আপনি রাতের খাবার খেয়ে একটু পাইচারি করবেন আর সঙ্গে সঙ্গে ঘুমেন না। এবং রাত্রেবেলা আমাদের মতো ডাক্তার বদমাইশ যদি না হন, এরকম ছাচ্চোর চোর ডাকাত রাত জেগে থাকা লোক যদি না হন, 9টার মধ্যে খেয়ে নেবেন আর অল্প করে রাত্রে খাবেন। অ্যাকচুয়ালি খাওয়ার নিয়ম কি? খাওয়ার নিয়ম হলো ব্রেকফাস্ট অনেক খেতে হয়। ব্রেক দ্য ফাস্ট, ফাস্ট মানে খালি, পেটের খালিকে ভাঙো, তাই নাম হয়েছে ব্রেকফাস্ট, ব্রেক দ্য ফাস্ট। ওই সময় বেশি খেতে হবে, দুপুরের খাবার আর একটু তার থেকে কম খেতে হবে, আর রাতের খাবার আরও কম খেতে হবে। কিন্তু আমাদের দেশে কি হয়, এর বিয়ের অনুষ্ঠান, ওর পার্টি সব রাত্রি 1:30টার সময়। এই খগেনকে আর 4 পিস দে, এই ভজাকে আর 2 পিস না না আমি নেব না, দে খান মশাই। রাত 1:30টার সময় খাইয়ে স্ট্রোক করে দেবে। কিন্তু খাওয়ার নিয়ম রাত্রি 9টার মধ্যে এবং খুব হালকা। আর যত ভুরিভোজের অনুষ্ঠান সব রাত্রি 12টা, 1টা, 2টো। তারপর খেয়ে এসে বাড়িতে এসে আহা লজেন্স জুস খাবো, এই রানটাক 300 সবাই একটা করে খেয়ে নাও, ঝন্টুকে একটা দে, মন্টুকে একটা দে, চন্ডুকে একটা দে, ছোট বাচ্চাটাকে একটা খাওয়া, আহা হা লজেন্স জুস খাচ্ছে, লজেন্স জুস। তো এইসব নিয়মগুলো বলে দিতে হবে। এই জন্য একটা কথা আছে যে সকালের ভোর ব্রেকফাস্ট খেতে হবে রাজার মতন, দুপুরের খাবার খেতে হবে মধ্যবিত্তের মতন, আর রাতের খাবার খেতে হবে ভিখারির মতন, তবে শরীর ঠিক থাকে। তাহলে এইসব জিনিসগুলো বলে দিতে হবে। খাবার দাবার যতটা সম্ভব গরম খেতে হবে, গরম যত একটু হালকা গরম খাওয়ার চেষ্টা করতে হবে। খাবার ঠান্ডা খাবারে অম্বল গ্যাস বাড়ে। ময়দা জাতীয় জিনিস খাবার, ফ্যারানেসিয়াস ফুড, রুটি বা ঠান্ডা লুচি টুচি সব খুব খারাপ জিনিস। আর দোকানের বাইরের জিনিস একদম খাবেন না। বলতে হবে আপনার খিদে পেলে একটা কলা কিনে খান, নামি কোম্পানির বিস্কুট কিনে খান, অথেন্টিক কোম্পানির 2টো বিস্কুট খান, বা পরিষ্কার মুড়ি চিড়ে খান। কিন্তু এই দোকানের চপ, কাটলেট, লুচি, পরোটা, নো নো নো, এইগুলো না বললে শুধু ওষুধে সারবে না। একনি কেন হয়, ব্রণ কেন হয়, কোন ব্যাচে যেন বললাম আমার মনে নেই, আমি তো ডিটেলস সব বললাম। কি করতে হয়, বারবার সাবান দেবে না, মুখ পরিষ্কার রাখবে, বারবার সাবান দিয়ে ঘষবে, পরিষ্কার রাখবে, বেশি খার সাবান ব্যবহার করবে না। বয়ঃসন্ধিকালে বেশি হয়, অ্যান্ড্রোজেন থেকে হরমোন সিক্রেশন হয় বলে এই বয়ঃসন্ধিকালে বেশি হয়। এসবই বলেছিলাম। খুঁটবে না, খুঁটলে দাগ হবে, এসব আমি বলেছিলাম। আজকে শুধু থেরাপিউটিক্যালি 2-4টে মেন ওষুধের কথা বলে। এই মেনসেস ডিউরিং অ্যাগ্রাভেটস ক্যালকেরিয়া ফস, প্রত্যেক মাসিকের সময় মেয়েদের ব্রণ হয়, ক্যালকেরিয়া ফস। ভেরি রেড, টকটকে লাল এবং ব্যথা, বেলেডোনা। ইনফ্লামেশনের ফার্স্ট স্টেজ বেলেডোনা ওই রকম থাকে। ইনফ্লামেশন মনে আছে, ইনফ্লামেশন ফুলে যায় যখন। ইনফ্লামেশন ইজ দ্য ফিজিকোকেমিক্যাল প্রসেস by which the cells of the body when injured rubor, color, dolor, pallor and function lessy. তো এই রুবার মানে লাল হয়ে যায়, বেলেডোনা লাল লাল আর গরম, গরম। আমাদের বেলেডোনা পড়ানোর সময় ডক্টর দুবেজি বলতো, এই বেলেডোনা সব লাল লাল গরম গরম। তো এই লাল হতে হবে, বেলেডোনা টকটকে লাল আর গরম। ভেরি সেন্সিটিভ হিপার সালফার। ওই সেক্সুয়াল এক্সেস আফটার, একটা ছেলে খুব মাস্টারবেশন করে, তার সেক্স এক্সেস হয়, তারপরে যদি খুব ব্রণ ওঠে, ফসফরিক অ্যাসিড। মেনস্ট্রুয়েশন যদি স্ক্যান্টি আনপ্রোটেক্টেড হয়, তার সাথে পিপাসা কম থাকে, ওই সব সিমটম থাকে, পালসে ঢিলা। কোনো ওষুধেই ঠিক মতো যাচ্ছে না, ব্রণগুলোর মধ্যে মুখে জ্বালা করতে পারে, খুব চুলকায়, স্কিন ড্রাই, মিষ্টি খেতে ভালোবাসে, এইসব সিমটম থাকে, নোংরা টাইপের, সালফার। ওই একই কথা ঘুরে ফিরে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। তো পিকিউলিয়ার সিমটমসের মধ্যে মাসিকের সময় যদি বাড়ে, ডালকা মারা, ক্যালকেরিয়া ফস, খুব জ্বালা করে, কোনো ওষুধে কমছে না, শরিক পেশেন্ট, আলাদা চর্মরোগ থাকতে পারে, বার্নিং, ইচিং, সালফার।
এই কপালে বেশি হয়, শুধু কপালে, অন্য কোথাও নয়, পিকিউলার সিমটম অফ লিডাম। কিন্তু তাই বলে কি শুধু চোখ বন্ধ করে লিডাম দেবো? লিডামের সব কমপ্লেন রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশান। আমি জিজ্ঞাসা করব তোমার ঠান্ডা জল লাগালে কি ভালো লাগে? লিডামের সব কমপ্লেন রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশান। আর হাইপেরিকামের সব কমপ্লেন রিলিভ বাই হট অ্যাপ্লিকেশান। আর্সেনিকের সব কমপ্লেন রিলিভ বাই হট অ্যাপ্লিকেশান। হিপারসালফার রিলিভ বাই হট অ্যাপ্লিকেশান। রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশান মেডোরিনাম, পালসেটিলাস, সিকেলিকট, ফসফরাস। সো ক্যালকিরিয়া ফস বহু ক্ষেত্রে মেয়েদের কাজ করে যখন টিন এজ, 12, 13, 14, 15 বা 18, 16 বছর বয়স, তার সঙ্গে মাথার যন্ত্রণা থাকতে হবে, সিমটম আমাকে দেখতে হবে, একটু এনিমিক হয়, মেয়েদের ক্ষেত্রে বেশি। ক্যালকিরিয়া ফস ইজ এ ভেরি গুড ড্রাগ। আবার আবার যখন দেখা গেলো যে সালফারেও কাজ হচ্ছে না, শরিক সিমটম বেশি আছে, ডার্টি লুক, তার চামড়াগুলো কীরকম নোংরা নোংরা দেখতে, যতই পরিষ্কার চামড়া সাবান দাও না, তেল দাও না, হ্যাঁ দিই, তাও আমার এরকম হয়ে যায়, মাসিক সময় ব্রণগুলো বাড়ে। হোয়েন দ্য বেস্ট সিলেক্টেড রেমেডি ফেলস, চিলি পেশেন্ট, শীত বেশি, সরিনাম ইজ দ্য মে বি দ্য ইন্ডিকেটেড ড্রাগ। সরিনাম মে বি দ্য ইন্ডিকেটেড ড্রাগ। So different medicines, but motto is one. Our motto is one: symptom similarity, individualization of the patient. বারবেরিজ অ্যাকুইফোলিয়াম তোমাদের পক্ষে জেনে রাখা ভালো, একটা ভালো প্যালিয়েটিভ ওষুধ। পরে সালফাসরে নাম দিতে পারো, পেশেন্টটা যদি হাতে রাখা যায়। আমি নতুন প্র্যাকটিসে নেমেছি, যদি এক্ষুনি কমানো যায়। বারবেরিজ অ্যাকুইফোলিয়াম 10 ফোঁটা করে মাদার টিংচার দিনে 3 বার দেবে, অ্যান্ড সি দ্য রেজাল্ট ম্যাজিক। আমি জোর করে, বোল্ডলি, স্ট্রংলি অ্যান্ড কনফিডেন্টলি আমি প্রায় 50, 60, 100 কেস আরোগ্য করেছি। কিন্তু পরে কনস্টিটিউশনাল ওষুধ না দিলে আবার কিন্তু ফেরত আসবে। বারবেরিজ অ্যাকুইফোলিয়াম ভালো কোম্পানির জেনুইন মাদার দিতে হবে, হয় জার্মান বা হ্যাপকো। বাংলাদেশে এত হোমিওপ্যাথি ডাক্তার, এত বইপত্রের ব্যবসা, এত সবার ইন্টারেস্ট, এত ফেসবুক দেখি, এত ভালো ভালো ডাক্তার, এত হোমিওপ্যাথি চর্চা, কিন্তু একটা ভালো উদ্যোগ নিয়ে ভালো হ্যাপকোর মতন ওষুধের কোম্পানি যে খুব রিলায়েবল, এটা কেউ কেন খুললো না? কারোর মাথা ব্যথা নেই। সবার এটা, যারা শিল্পপতি আছে, পয়সা করি আছে, তাদেরকে হোমিওপ্যাথি ডাক্তারদের ইনসিস্ট করা দরকার। এখন সেই বাইরের ওষুধের উপরে ভালো কোম্পানি বলতে আছে কোম্পানি, কিন্তু রিলায়েবিলিটি নেই, ওখানকার মানুষেরা এই বলে। সুতরাং সেটা করার খুবই দরকার। তো বারবেরিজ অ্যাকুইফোলিয়ামের কিছু সিমটম থাকলে আরও ভালো, যেমন এর একটা ডিসপেপসিয়া থাকে, টাং কোটিং হয়, একটা রিটিং, খাওয়ার পরে বমির ভাব থাকতে পারে, তার ডিসপেপসিয়া থাকে, এবং প্যালিয়েটিভ ওষুধ বারবেরিজ ভালগারিস, বারবেরিজ অ্যাকুইফোলিয়াম, নট ভালগারিস। কোনো বইয়ে খুব একটা কিছু নেই। টাইম প্রায় হয়ে এসছে, আরও 2-1টা একটু বলি, কারণ লেটে আরম্ভ করেছি। আবার ফ্রি ক্লাসটা কবে করার টাইম পাবো তার ঠিক নেই। আর 2-1টা চ্যাপ্টার তাহলে মোটামুটি করি। অ্যালোপিসিয়া, তাহলে একটু তাড়াতাড়ি চলবো। চুল ওঠা, অ্যালোপিসিয়া, চুল উঠে যায়, চুল উঠে যায়। আহা, ওই মায়াজম বলছিলাম, তখন তো বলতে ভুলে খেয়াল ছিল না, বলতে পারতাম। চুল গড়ে উঠে যাচ্ছে, এদিক থেকে ওদিক থেকে গড়ে উঠে যাচ্ছে, শরিক। পার্টিকুলার ছোট্ট একটা স্পট উঠে যাচ্ছে, সাইকোটিক। অনেকটা জায়গা জুড়ে মাথার মাঝখানে টাক পড়ছে বা সামনে টাক পড়ছে, সিভিলিটিক। তাহলে চুল ওঠার মায়াজম। ফলিং অফ হেয়ার ইন জেনারেল, শরিক, নট ফ্রম এনি স্পেসিফিক পার্ট, শরিক। স্মল স্পট, ছোট্ট জায়গার থেকে, যাকে বলে টাক পোকা লেগেছে, দাড়িতে হতে পারে, মাথার মাঝখানে প্রচুর কেশ সারিয়েছি, সাইকোটিক। আর বড় জায়গা ধরে চুল উঠে যাচ্ছে, সিফিলিটিক। যদি বংশে টাক থাকে, মাথার সামনের দিকে খুব চুল পড়ে যায় অল্প বয়স থেকে, মাঝখানে বাবার ছিল, ঠাকুরদা ছিল, সেগুলো কিন্তু ওষুধে খুব বেশি কন্ট্রোল করা যায় না, কারণ সেগুলো জেনেটিক। সেগুলো তুমি হিস্ট্রি নিয়ে যদি গুছিয়ে বলে দিতে পারো, তা তো তুমি যদি জেনেটিক ব্যাপারটা না জানো, তুমি চিকিৎসা করছো না, যাবে, হবে, দেখছি, চলুক, তারপরে একদিন রোগী ভাববে আদৌ তার হবে না কোনো কাজ, কিন্তু রোগী ভাবলো তুমি জানো না, তুমি অখাদ্য, তুমি ইনভ্যালিড, ইউ আর নট ফিট ফর হিজ ফ্যামিলি। সুতরাং সত্য বলা ভালো,
সত্য কথনে কোনো প্রবলেম হবে না। সেই সত্য বলতে গেলে পড়াশোনা করতে হবে। তাহলে অ্যালোপেশিয়া এরিয়াটা, ফ্লোরিক অ্যাসিড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ, যেন 3টে মায়োজম কভার করে, অ্যান্ড মেনলি সিপিলিটিক। কিন্তু সিমটম, ওই সিমটম থাকতে হবে। হট পেশেন্ট, ভেরি হট। আবার কি, ফ্লোরিক অ্যাসিড কিন্তু শুধু হট নয়, হট বলে অনেকে জানো হটেস্ট, কিন্তু ফ্লোরিক অ্যাসিড এক্সট্রিমস অফ হিট অ্যান্ড কোল্ড অ্যাগ্রাভেটস। খুব গরমে যেমন কষ্ট হয়, ফ্লোরিক অ্যাসিড কিন্তু আবার মার্কুরিয়াসের মতন খুব ঠান্ডাতেও বাড়তে পারে। ইনডিফারেন্ট লাইক কার্বোবেজ, সিপিয়া, ফসফরিক অ্যাসিড। ফ্লোরিক অ্যাসিডের খুব ইনডিফারেন্স থাকে, লিলিয়ামটিক, কার্বোবেজ, সিপিয়া, ফসফরিক অ্যাসিড। সো extremes of heat and cold aggravates, indifferent. Their past history or in the family history there may be syphilitic dyscrasia, very sexual urge. Fluoric acid, sex urge increased. Fluoric acid. অ্যালোপেশিয়াতে ন্যাট্রামিউর দিতে পারো, ন্যাট্রামিউর, কিন্তু সিমটম ছাড়া কোনো কাজ হবে না। ন্যাট্রামিউর অলসো ভেরি গুড ড্রাগ ফর অ্যালোপেশিয়া, চুল উঠে যাওয়ায়। কিন্তু ইরিটেবল টেম্পারামেন্ট, উইপিং ডিসপোজিশন, ম্যাপ টাং, কনস্টিপেটেড, ডিজায়ার ফর কোল্ড বেথিং, সেন্টিমেন্টাল, সেন্সেশন অ্যাজ ইফ এ হেয়ার প্রেজেন্ট অন দ্য টাং লাইক সাইলিশিয়া, সান হেডেক, এইসব সিমটম থাকতে হবে। ফসফরাস হতে পারে চুল ওঠার জন্য একটা খুব ভালো ওষুধ, ফসফরাস। কিন্তু এই টল সিলিন্ডার, লম্বা সিলিন্ডার মানে লম্বা সরু চেহারা, ন্যারো চেস্ট, লম্বা হলে তার চেস্টটা অটোমেটিক ন্যারো হবে। বার্নিং, যে কোনো জায়গায় বার্নিং থাকতে পারে, লাইক আর্সেনিক, সিকেলিকর, কার্বোবেস, এইসব ওষুধের মতো, কার্বোনিমেলসের মতো, রেডিয়ামের মতো, মেডোরিনামের মতো বার্নিং থাকতে পারে। ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস হতে হবে, আইসক্রিম হতে হবে মানে সব থাকবেই এমন কোনো কথা নেই। দেখতে হবে, হতে হবে বলবো না, দেখতে হবে। ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ থান্ডার, অ্যান্ড লেফট সাইডেড অ্যাগ্রাভেশন। তবে আমি ফসফরাস দিতে পারবো। তো ফ্লোরিক অ্যাসিডের সিমটম থাকলে তবে ফ্লোরিক অ্যাসিড দেবো, ন্যাট্রামিউরের সিমটম থাকলে তবে ন্যাট্রামিউর দেবো, ফসফরাসের সিমটম থাকলে তবে ফসফরাস দেবো। শুধু চুল ওঠার জন্য কোনো বাজারি বই যদি লেখা থাকে এই ওষুধ, তা হবে না। তাই ফসফরাস দিতে গেলে লম্বা একহারা চেহারা নিতে হবে, ন্যারো চেস্ট, টল সিলিন্ডার বডি, বার্নিং সেন্সেশন থাকতে পারে, ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস, ডিজায়ার ফর আইসক্রিম, ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ থান্ডার, অ্যান্ড লেফট সাইডেড কমপ্লেন বেশি হয়, লাইক ল্যাকেসি, সালফার, তুজা, স্পাইজেলিয়া, স্টেনা মেটালিকাম, বারবেরিস ভালগারিস। বাঁদিকের কষ্ট, রাইট সাইডেড কমপ্লেন্স, এপিসমেল, বেলেডোনা, চেলিডোনিয়াম, ব্রায়োনিয়া, ক্যালিকাট, কস্টিকাম, লাইকোপোডিয়াম, স্যাঙ্গুনেরিয়া, নাক্সবম। So side is very important. Left sided, right sided, chilly patient, hot patient, শরিক পেশেন্ট, সিবিলিটি পেশেন্ট, মেন ওষুধগুলো মুখস্থ রাখতে হবে। লেফট সাইডেড কমপ্লেন মুখস্থ রাখতে হবে। বারবেরিস ভালগারিস, স্টেনা মেটালিকাম, স্পাইজেলিয়া, থুজা, সালফার, ল্যাকেসিস, লিলিয়ামটিক। রাইট সাইডেড স্যাঙ্গুনেরিয়া কান্ডেন্সিস, কস্টিকাম, লাইকোপোডিয়াম, ক্যালিকার্প, নাক্সবম, ব্রায়োনিয়া, চেলিডোনিয়াম, ক্যালকিরিয়া কার্বলসো। রাইট সাইডেড কমপ্লেক্স। তাহলে সিমটমের উপর দিতে হবে। আমি সিপিয়া প্রেসক্রিপশন করতে পারি অ্যালোপেশিয়াতে। সিপিয়া অলসো ভেরি গুড ড্রাগ। সিপিয়া, ইনডিফারেন্স, গ্রেট ইনডিফারেন্স। কিছু ভালো লাগে না, ঘর ভালো লাগে না, সংসার ভালো লাগে না, স্বামী ভালো লাগে না, সন্তান ভালো লাগে না, সেক্স আর্জ একদম নেই, সেক্সুয়াল ইন্টারকোর্স যদি হাজবেন্ড জুলুম করে তা ভালো লাগে না, অশান্তি লাগে, ফেন্ট পর্যন্ত হয়ে যেতে পারে। এত বিরক্তি, এত ঘৃণা, এত খারাপ লাগে। পেটটা, বুকটা কোথাও যেন খালি লাগতে পারে, সব সময় উদাসীনতা, বিষণ্ণতা, ক্রন্দনশীলতা। আর পেট, বুক খালি লাগতে পারে। উইক এমটি অর্গান সেন্সেশন, ইংরেজিতে পড়েছি আমরা। এ উইক এমটি অর্গান সেন্সেশন ইন স্টোমাক, ইন অ্যাবডোমেন, ইন ইউট্রাস, ইন এনিহোয়ার ইন দি বডি, লাইক ফসফরাস, সালফার, ইটসেট্রা। উইক অর্গান সেন্সেশন, পেট খালি লাগে। জিভটা কোটেড,
জিভটা কোটেড হতে পারে, কনস্টিপেটেড হতে পারে, ভেরি কনস্টিপেটেড পেশেন্ট। আর ওই রকম মেন্টাল সিমটম পাবো, চেহারা, বাটাক্স রিজিয়ান নট ইমপ্রুভ, হাতের তলা পায়ের তলা গরম থাকে, বমি বমি, সকালের দিকে বমি। ডক্টর কাঞ্জিলালের খুব পছন্দের সিমটম ছিল, সিপিআর দিতে হলে অবশ্যই জিজ্ঞাসা করতেন তোমার সকালের দিকে বমি বমি পাই কি না। খাদ্যদ্রব্যের গন্ধ সহ্য হয় না, খাদ্যদ্রব্যের গন্ধ মোটেই সহ্য হয় না, লাইক ককুলাস, লাইক কলচিকাম, লাইক আর্সেনিক, চিলি পেশেন্ট, কোনিয়াম, সালফার, সরিনামের মতো চান করতে চায় না। সেক্ষেত্রে সিপিআর দিতে পারি, আমি সালফার দিতে পারি। চুলগুলো যখন বেশি শুকনো, উইথ হিস্ট্রি অফ স্কিন ডিজিজ, উইথ হিস্ট্রি অফ সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, উইথ হিস্ট্রি অফ সাপ্রেশন অফ স্কিন ডিজিজ ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি, রেডনেস অফ দ্য লিপস, ঠোঁটটা লাল হতে পারে, ডিজায়ার ফর সুইটস, ডিজায়ার ফর মিষ্টি পছন্দ করতে পারে, ভেরি হট পেশেন্ট, ডিজায়ার ফর কোল্ড এয়ার, শরীরের যেখানে সেখানে বার্নিং হতে পারে, ভোরবেলা সকালে ঘুম থেকে উঠে পায়খানার বেগ হতে পারে। এইসব সিমটম যদি পাই তবে আমি সালফার ভাবতে পারি। যেখানে চর্মরোগ থাকতে পারে, চর্মরোগ চাপা দেওয়ার মলম দিয়ে বা অন্য কিছু দিয়ে চাপা দেওয়ার ইতিহাস থাকতে পারে, সকালে ঘুম থেকে উঠলেই তার পায়খানা পায়, দেরি করতে পারে না, সকালে 11টার সময় খুব খিদে পায়, সকালে 11টার সময় তার পেটটা খালি খালি লাগে, যে মিষ্টি খেতে চায়, যে লবণ খেতে চায়, তার জন্য আমি সালফার ভাবতে পারি। সো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমার সিমটম দিয়ে তবেই রোগ সারবে। তাহলে 1 ডোজ 2 ডোজ ওষুধেই কাজ হবে, গাদা গাদা ওষুধ, মাদার টিংচার, টনিক, পেটেন্ট লাগবে না। নেক্সট টপিক, অ্যামেনোরিয়া, মাসিক বন্ধ। ডাক্তারবাবু আমার মেয়েটির মাসিক 3 মাস বন্ধ, 4 মাস বন্ধ, 3 মাস 4 মাস বন্ধ অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া 2 প্রকার, যারা পড়াশোনা করেছে তারা জানো। প্রাইমারি অ্যামেনোরিয়া, 18 বছর হয়ে গেছে মেয়ের তবুও মাসিক হচ্ছে না, প্রাইমারি অ্যামেনোরিয়া। কী সিমটম? আমার মেয়ে খুব কান্না করে, দেখতে মোটাসোটা, ভদ্র সভ্য, কান্নাকাটি করে, পিপাসা নেই। পালসিটেলা দিলে 18 বছর হয়ে গেল মেয়েটির মাসিক হয়নি, তুমি পরীক্ষা করলে না। তার কনজেনিটাল অ্যাবসেন্ট অফ দ্য ইউটেরাস, হ্যাঁ জরায়ুটা নেই। পালসিটেলা কি করবে? পালসিটেলা কি করবে? সো প্রাইমারি অ্যামেনোরিয়া শুড বি ইনভেস্টিগেটেড। পরীক্ষা নিরীক্ষা করতে হবে, ইউজি করতে হবে, তা না হলে তো তুমি জানতে পারবে না কনজেনিটাল ডিফেক্ট আছে কিনা, কনজেনিটাল অ্যাবসেন্ট আছে কিনা, কিংবা তার পিসিওডি আছে কিনা, বা ডিউ টু হাইপোথাইরয়েডিল হতে পারে, হাইপোথাইরয়েডিজম মেয়েটির থাকতে পারে। পিটিউটারি কজ, মেয়েটা দেখবে বাড়ছে না, বেঁটে ডাওয়ারফিজম হতে পারে, পিটিউটারি ডাওয়ারফিজম থাকলে তার হবে না। হাইপোথ্যালামিক কজ হতে পারে, যাকে ক্যালম্যান সিনড্রোম বলে। এখন এসব টাইম হয়ে গেছে, ক্যালম্যান সিনড্রোম আর বোঝানো যাবে না। তাহলে যে কোনো ব্রেনের গণ্ডগোল হতে পারে, থাইরয়েডের গণ্ডগোল হতে পারে, ওভারিয়ান গণ্ডগোল হতে পারে, কিংবা তার কনজেনিটাল অ্যাবসেন্ট অফ দ্য ইউটেরাস হতে পারে, তাহলে তো তার মাসিক হবে না। তাহলে কনজেনিটাল অ্যাবসেন্ট থাকলে চিকিৎসা করে লাভ হবে না, বা ইনফ্যান্টাইল ইউটেরাস থাকলে হয়তো লাভ হতে পারে, কিন্তু আমাদের অন্য পিটিউটারি কজ, হাইপোথ্যালামিক কজ, থাইরয়েড কজ, এসব আমরা, ওভারিয়ান কজ অবশ্যই চিকিৎসা করব। আর সেকেন্ডারি অ্যামেনোরিয়া, যার মাসিক চলছিল কিন্তু 2 মাস চলছে না বা 3 মাস চলছে না, সাইকোলজেনিক হতে পারে, অনেক সময় সাইকিক হতে পারে। তার বন্ধুর সাথে মেলামেশা করেছে, তার মনে ভয়, সে ভয় থেকে তার অ্যামেনোরিয়া হতে পারে, এরকমভাবে হতে পারে। তার অ্যাশারম্যান সিনড্রোম একটা আছে, যে তার জরায়ুর মধ্যে অ্যাডিশন হতে পারে, যে মানে ওই এন্ডোমেট্রিয়াল টিস্যু, যেটা জরায়ুর ভিতরে টিস্যুগুলো ইনার্ট হয়ে গেছে, ইন্টার ইউটেরাইন অ্যাডিশন যাকে বলা হয়, ওই যে বিছানা খারাপ হয়ে গেছে, তাকে বলা হয় অ্যাশারম্যান সিনড্রোম। তাহলে অ্যাশারম্যান সিনড্রোম থেকে হতে পারে, কিংবা টিউবারকুলোসিস থেকে হতে পারে। অনেক রোগা পটকাস মেয়ে, চেহারা নেই, খায় না, রাত্রের দিকে জ্বর ভাব, তুমি টিউবারকুলি নাম দেবে, অন্য ডাক্তার বুঝে পাবে না কেন দিল, বিকজ দিস অ্যামেনোরিয়া মে বি ডিউ টু টিউবারকুলাস এন্ডোমেট্রাইটিস। সো সাইকোজেনিক হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, অ্যাশারম্যান সিনড্রোম হতে পারে, যে কারণেই হোক তোমাকে সেকেন্ডারি অ্যামেনোরিয়া। একটি অবিবাহিত মেয়ে 2 মাস 3 মাস মাসিক হচ্ছে না, কিন্তু তাকে প্রথমে যে আলোচনা করতে হবে, তুমি কোনো বন্ধু আছে কিনা, বন্ধুর সাথে মেলামেশা করেছে, মেয়েটা অনেক সময় এড়িয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি হয়ে গেছে।
তোমার ওষুধে কিছু হবে না। তো এইগুলো ইনভেস্টিগেট করতে হবে। তো সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করতে হবে। এরকম অ্যামিনিওলজি থাকে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস। অ্যালোপ্যাথিক ওষুধ যখনই খাবে সঙ্গে সঙ্গে হবে। রেজিস্ট্যান্ট 5 বলে একটা ওষুধ আছে, রেজিস্ট্যান্ট 5 কিনে খেলেই 1 সপ্তাহের মধ্যে ব্লিডিং হবে। শুধু জোর করে লাথি দিয়ে কাজ করানো, লাথির ঢেঁকি লাথি দিয়ে মারা, কিন্তু তা কাজ করছে না কেন সেটা দেখা হচ্ছে না। তার জন্য হোমিওপ্যাথি, তার অ্যান্সার হোমিওপ্যাথি। সিমটোম্যাটিক, তার ফিক্সড ওষুধ নেই। অশোকা মাদার নয়, সেনিসিও মাদার নয়, গসিপিয়াম মাদার নয়। তাহলে তাহলে ক্যালকিরিয়াকা, পালসেটিলা, ক্যালিকার, ন্যাট্রামিউর, টিউবারকুলিনাম, এরকম কনস্ট্যান্ট ওষুধ। ক্যালকিরিয়াকা যদি খুব ভিজে জায়গায় কাজ করে, এই মেয়েটিকে যদি প্রত্যেক বাড়িতে বাসন মাজতে যেতে হয়, ঝির কাজ করে, মেড সার্ভেন্টের কাজ করে, জল নিয়ে ঘাটাঘাটি করে, মোটা সোটা দেখতে, কনস্টিপেশন, ঘাম বেশি, দুধ সহ্য হয় না, ভয় বেশি, অন্ধকারের ভয়, ক্যালকিরিয়াকার হতে পারে। ওই পালসেটিলার সিমটম বারবার বলছি, ভদ্র সভ্য, কান্না করে, চিলি, শীত বেশি, কিন্তু ঘরের দরজা জানলা খোলা রাখতে চায়, পিপাসা কম, মাইল্ড, জেন্টেল, পালসেটিলা হতে পারে। পালসেটিলা হতে পারে। পালসেটিলা ফেল করলে সালফার হতে পারে। হ্যানিম্যান বলেছে হোয়েন পালসেটিলা ফেল সালফার। ন্যাট্রামিউর হতে পারে। ওই সব সিমটম, ডিজায়ার ফর সল্ট, ডিজায়ার বিটার, ডিজায়ার ফর বেদিং, ইরিটেবল, কনসোলেশন অ্যাগ্রাভেট, উইপিং ডিসপোজিশন, কনস্টিপেশন, এইসব সিমটমের উপরে সান হেডেক, হেডেক, অ্যাজ ইফ থাউজেন্ডস আর হ্যামার্স আর হ্যামারিং, হাতুড়ি দিয়ে মাথায়, ন্যাট্রামিউর হতে পারে। তো আমাদের বিভিন্ন ক্যালিকার হতে পারে। মাসিক খুব যখন অন্য সময় কম হয়, বিশেষ করে হ্যানিম্যান বলছে যখন পিউবার্টির সময়, পিউবার্টি আরম্ভ হয়েছে, একবার দুবার হয়েছে, তারপরে বড্ড গণ্ডগোল, ক্যালিকার বিজ এ ভেরি গুড ড্রাগ, কিন্তু তার সিমটম থাকতে হবে ব্যাকেক, ব্যাকেক লাইক ন্যাট্রামিউর। ক্যালিকার্বের খুব ব্যাকেক থাকে, চিলিনেস, চিলি পেশেন্ট, শীত শীত ভাব থাকে, উপরের চোখ খোলা থাকতে পারে, ঘাম বেশি। নরেন বন্দ্যোপাধ্যায়ের বইয়ে বলেছে যেখানে ঘর্ম নাই সেখানে ক্যালিকার বইতে পারে না, মানিতে পারিলাম না। ঘাম না থাকলেও ক্যালিকার হতে পারে। নরেন বাঞ্জি বই এরকম কিছু আবেগ কথা আছে, লেখা আছে যেখানে ঘর্ম নাই সেখানে ক্যালিকার নয়, তা কেন হবে? সাইলিশাতে লেখা আছে নম্রতা ভদ্রতা নয় সেখানে সাইলিশা নয়। তো কিছু জায়গায় আবেগ, একটু আবেগে উনি লিখেছেন। তো দুর্বলতা, ঘাম বেশি, শীত বেশি, কোমরে ব্যথা, পিউবার্টির সময়ে, ওই সময়ে অল্প বয়সের দিকে বড্ড গণ্ডগোল, যখন পিরিয়ড হয় তাও আবার কম হয়, রাগ বেশি, ভেরি ইরিটেবল পেশেন্ট লাইক ন্যাট্রামিউর। ক্যালিকার, ক্যালিকার করেলসাম, ঝগড়া করে। ক্যালিকার যারা পড়েছে, অ্যালেন স্কিনটে যারা পড়েছে তারা পাবে রিলেশনের নিচে, মানে একেবারে লাস্ট লাইন, ক্যালিকার অ্যালেন স্কিনটে একদম লাস্ট লাইনে লেখা আছে, উইল ব্রিং মেন্সেস হোয়েন ন্যাট্রামিউর দো অ্যাপারেন্টলি ইন্ডিকেটেড বাট ফেলস। হ্যানিম্যান বলে জাস্ট দিয়ে হ্যানিম্যান লেখা আছে, বলছে হ্যানিম্যান বলেছে যেখানে ন্যাট্রামিউরের সব সিমটম আছে পাবে, ন্যাট্রামিউর দিচ্ছ কিন্তু অ্যামেনোরিয়ার মাসিক আরম্ভ হচ্ছে না, প্লিজ প্রেসক্রাইব ক্যালিকার। ম্যাথমেটিক্যাল পিউরাই হ্যানিম্যান বলেছে। তাহলে এটা হতে পারে। এখন দেরি হয়ে গেছে আজকে, তাহলে আর একটা দুটো বলি, অনেক দেরিতে আরম্ভ করেছি। আমি একটু বলতে পারি কারণ আজকে আমার ম্যাডাম আমাকে খাইয়ে দিয়েছে, ওই তখন দেরি করে আরম্ভ করছিলাম কেন বলেন, অনেক রাত হয়ে যায়, দয়া করে দুটো খেয়ে নিন আপনি। ফলে আমি আর দু একটা আরম্ভ করতে পারি, কাউকে জিজ্ঞাসা করার সুযোগ নেই, তাও যদি রাজি থাকো আর দু একটা করতে পারি। অ্যানজাইনা পেক্টোরিস, হাটে ব্যথা, বুকে ব্যথা, এবিসিডি করে আমি পরবার যাচ্ছি। আজকের এই গ্রুপের যে কটা হয় হোক। অ্যানজাইনা পেক্টোরিস, পেক্টোরিস কেন? ব্যথাটা প্রথমে কোথায়? মাসেলে, বুকের। পেক্টোরাল, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর। ডেলটয়েডের অরিজিন মনে আছে, ডেলটয়েড বোন, মিডিয়াল 2/3, ল্যাটারাল 1/3। ডেলটয়েডের সেই মিডিয়াল 2/3 পিছন দিক থেকে ডেলটয়েডের অরিজিন, উপরের দিকে স্টার্নোক্লিডোমাস্টয়েড, ব্যাকে ট্র্যাপিজিয়াস, স্টার্নোক্লিডোহাইড, এসব মাসেল ছিল সামনের দিকে পেক্টোরালিস মেজর, অ্যান্টিরিয়ারলি পেক্টোরালিস মেজর। তাহলে পেক্টোরাল মাসেলের সঙ্গে সম্পর্কিত বলে অ্যানজাইনা পেক্টোরিস। মেয়েদের কম হয় এই ব্যথাটা, রোগটা মেয়েদের কম হয় ডিউ টু ইস্ট্রোজেনাল এফেক্ট। ইস্ট্রোজেন প্লেন মাসেলের উপরে কাজ করে, হার্টের উপরে কাজ করে,
তাই হার্ট অ্যাটাক এটা মেয়েদের ক্ষেত্রে কম হয়। কিন্তু ইস্ট্রোজেন হরমোন কখন কমে যায়? বয়স 40-এর পরে, যখন মেনোপজ আরম্ভ হয়, মাসিক বন্ধ হয়ে যায়, তখন ইস্ট্রোজেন কমে যায়। তাহলে তখন কিন্তু হতে পারে। স্যার বলেছিল মেয়েদের কম হয়, এনার হলো কেন না? ইস্ট্রোজেন হরমোন যতদিন বেশি থাকবে ততদিন চান্স কম। ইস্ট্রোজেন হরমোন যেই কমবে তখন হতে পারে। কি হয়? হার্টের যে সার্কুলেশন আছে সেই সার্কুলেশনটা করোনারি আর্টারি, করোনা মানে হার্ট, করোনা মানে মেন, করোনারি কোট, কোটের নাম আছে করোনারি কোট, মানে শহরের মাঝখানে মেন কোট। তাহলে হার্টের নিজস্ব ব্লাড সাপ্লাই আছে, তাদের নাম আছে মিডিয়াল করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি, রাইট করোনারি আর্টারি। যারা অ্যাসেন্ডিং রাইট করোনারি আর্টারি অ্যাসেন্ডিং আউটা থেকে উঠেছে, এসব যখন আমি ডাইরেক্ট ওই বোর্ড নিয়ে ক্লাস করাতে পারলে ভালোভাবে শেখাতে পারি, যেটা আমাদের এখানে বেলঘরিয়ায় চালু হয়েছিল, করোনা বাবুর জন্য আটকে গেছে, পরে আবার করব। আর বাংলাদেশের প্রচুর ছেলে, প্রচুর ডাক্তারদের খুব শেখার ইচ্ছা, শুধু বাংলাদেশের ডাক্তারদের শেখানোর জন্যই আমার ইংরেজিতে লেখা ফেসবুকে বন্ধ করে দিয়েছি। আমাদের অন্যান্য প্রভিন্সের ডাক্তারদের প্রচুর আবেদন নিবেদন, তাও আমি লিখতে পারছি না। সেজন্য বাংলাদেশের ছেলেদের জন্য আর ওই দালালদের চক্করে খপ্পরে পড়বো না। আমার ইচ্ছা আছে সীমান্তের কাছে একটা কোচিং সেন্টার করার, বনগাঁ বর্ডারের কাছে। প্রস্তুতি পর্ব নিয়েছিলাম, সেও করোনাবাবুর জন্য আটকে গেছে। খুব অল্প টাকায় ওখানে থাকার জায়গা আছে, 2-3 হাজার টাকায় হোটেলে থাকতে পারবে, তেমন হোটেল আছে মফস্বল শহর, আর বর্ডার তো একদম কাছেই। তো সেইখানে আমি খুব কম পারিশ্রমিকে শেখাবো, এরকম ইচ্ছা আছে। ফলে সামনে থেকে হলে আমি বোর্ডে ছবি টবি এঁকে এইসব বোঝাতে পারবো। দি হার্ট কনসিস্ট অফ 4 চেম্বার্স, রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকেল, লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকেল। রাইট অ্যাট্রিয়ামে যত খারাপ রক্ত, খারাপ মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে পড়ছে। রাইট ভেন্ট্রিকেল থেকে একটা বড় পাইপ দিয়ে উপরে উঠে 2 দিকে লাংসে চলে যাচ্ছে, লাংসে গিয়ে পিউরিফাইড হচ্ছে। ইট গিভস অফ CO2 অ্যান্ড টেক্স অফ O2, কার্বন ডাইঅক্সাইড বদল ছেড়ে দিয়ে আবার অক্সিজেন নিয়ে নিল। এবার লাংস থেকে পালমোনারি ভেন্সের নাম দিয়ে লেফট অ্যাট্রিয়ামে ঢুকছে। লেফট অ্যাট্রিয়াম থেকে ভালভ আছে মাঝখানে, বাইকাসপিড বা মাইট্রাল ভালভ, সেই ভালভের মধ্যে দিয়ে আবার চলে যাচ্ছে লেফট ভেন্ট্রিকেলে, আর লেফট ভেন্ট্রিকেল থেকে উপরে উঠছে, শরীরে সার্কুলেশনে যাবে, তার নামে আওটা। যখন উপরে উঠছে অ্যাসেন্ডিং আওটা, ওটা হার্টের উপর দিকে বাঁক নিচ্ছে, আর্চ অফ আওটা। আর ডিটেলস অনেক আছে, আর্চ অফ আওটা। তারপর যখন বুকের মধ্য দিয়ে চলছে ডিসেন্ডিং থোরাসিক আওটা, যখন ডায়াফ্রামকে ক্রস করে পেটে যাচ্ছে অ্যাবডোমিনাল আওটা। অ্যাবডোমিনাল আওটার অনেক রকম ভাগ আছে, সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। তার ল্যাটারাল ব্রাঞ্চ আছে ফ্রেনিক আর্টারি, ইনফ্রাফ্রেনিক আর্টারি, রিনাল আর্টারি, টেস্টিকুলার আর্টারি আর ওভারিয়ান আর্টারি। তার পিছন দিকে ভাগ আছে মিডিয়ান স্যাক্রাল আর্টারি। তার টার্মিনাল আর্টারি, 2 দিকে গিয়ে ভাগ হচ্ছে কমন ইলিয়াক আর্টারি। কমন ইলিয়াক আর্টারি আবার ফিমোরাল আর্টারি হচ্ছে, ইঙ্গুইনাল লিগামেন্টের মাঝখান দিয়ে ঢুকে গিয়ে তার নাম ফিমোরাল আর্টারি হচ্ছে। ফিমোরাল আর্টারি গিয়ে পরে টিবিয়াল আর্টারি, টিবিয়াল আর্টারি অ্যান্টিরিয়ার পোস্টিরিয়ার, এরকম অনেক নিচের দিকে চলে গেল। হাতের দিকে আবার সাবক্লেভিয়ান আর্টারি, সেখান থেকে ব্রেনে চলে যাচ্ছে, হার্টে চলে যাচ্ছে। আমি যেটা বলতে চাইছি, আর্চ অফ অ্যাওর্টার থেকে যে অ্যাসেন্ডিং আওটা, ওর থেকে রাইট করোনারি আর্টারি হার্টকে সাপ্লাই দিচ্ছে। সেই হার্টের নিজস্ব তো খাবার লাগবে, বাড়ির মহিলা যে সবাইকে খাওয়াচ্ছে তারও তো খাবার দরকার আছে। তার শরীর না টিকলে সে বাড়ির 10 জন বাচ্চা কাচ্চা তার স্বামীকে খাওয়াবে কি করে? তাহলে হার্টের নিজেরও রক্তের দরকার, হার্টের নিজেরও সার্কুলেশনের দরকার। সেই করোনারি আর্টারি যখন ইনসাফিসিয়েন্ট ব্লাড পায়, তখন সে চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও। এ সেন্স অফ অপ্রেশন or a sense of tightness in the middle of the chest, বুকের মাঝখানে যখন কিছু আটকে যাচ্ছে, কিছু চেপে ধরছে। সব থেকে মজার কথা কি জানো? যেদিন অ্যাপেন্ডিসাইটিস পড়িয়েছিলাম, বলেছিলাম সব প্রথম কিন্তু ডান দিকে ব্যথা থাকে না, সব প্রথম ব্যথা থাকে আম্বিলিকা নাভির চারিদিকে। তাই হঠাৎ করে কেউ বুঝবে না। ও অল্পবিদ্যা ভয়ঙ্করী, ফেসবুকে দেখি তোমার ডান দিকে ব্যথা নেই, অ্যাপেন্ডিসাইটিস নয়। আরে বুদ্ধু, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা প্রথমে মাঝখানেই থাকে। তো হার্টের ব্যথা কিন্তু প্রথমে স্টারনাম, হাড় যেটা স্টারনাম হাড়, তার উপরেই থাকে, মিডল অফ দ্য চেস্ট, অ্যাজ ইফ টাইটেন, যেন চেপে ধরে আছে, খেঁচে ধরে আছে।
লোহার তার দিয়ে যেন বেঁধে রেখেছে, চেপটে রেখেছে, সেঁটে রেখেছে, স্পেশালি ওভার দ্য স্টারনাম। স্টারনাম হাড়টার উপরে। তারপরে ওখান থেকে ব্যথা বুকের দিকে ছড়াতে পারে, হাতে যেতে পারে, আর্মে যেতে পারে, বিশেষ করে বাঁ দিকে, স্পেশালি দি লেফট আর্ম, তারপরে লেফটের হাত, ফোর আর্ম, লেফট রিস্টে যেতে পারে, লেফট হ্যান্ডে যেতে পারে। কিন্তু প্রথমে স্টারনামের উপরে তোমার যদি এই পড়াশোনা না থাকে, তুমি যদি প্র্যাকটিস অফ মেডিসিন না জানো, তুমি যদি অ্যানাটমি না জানো, তুমি যদি ফিজিওলজি না জানো, তুমি যদি প্যাথোলজি না জানো, তুমি হার্টের ব্যথা কি করে ধরবে? রোগী এসে বললো আমার গ্যাসের ওষুধ দিন, এ তো হচ্ছে আফসার, কেন গ্যাসের ব্যথা হচ্ছে বড্ড, বাড়ির সবাই ব্যথায় কাতরাচ্ছে, বাড়ির সবাই বলছে ফুলকপি খেয়েছিল তো, একটু ফুলকপির জন্য হয়েছে, ঠিক হয়ে যাবে, হোমিওপ্যাথি একটু কার্বোবেজ খাও। কার্বোবেজ গেল না, তোমার কাছে এলো, তুমি বললে কোথায়? ডাক্তার ওই হাড়ের মধ্যে। ও হাড়ের মধ্যে? তুমি তো জানো না যে হার্টের ব্যথা প্রথমে স্টারনামে হয়, করোনারি অ্যাটাক স্টারনামেই ব্যথাটা হয়। তুলে হাড়ে লেগেছিল বোধ হয়, এই কম্পাউন্ডার বাবু রুটা 6 দিয়ে দাও। ও কোন ফাঁকে লেগেছিল? আপনি লাগাচ্ছিল? হ্যাঁ তা লাগতে পারে ডাক্তারবাবু, আমি তো ট্রেনে রডে বুক দিয়ে দাঁড়িয়েছিলাম, লাগতে পারে। হ্যাঁ রুটা। আরেকজন বললো যে খুব দুর্বল লাগছে, বলে হ্যাঁ চাই না, পেশেন্ট চলে যাবে আমেরিকা। তাহলে সেন্স অফ অপারেশন খেঁচে ধরছে, অনেকে ভুল করে, রোগীরা ভুল করে বেশি ডাক্তারদের থেকে, বলে কিনা গ্যাস হয়েছে, ইনডাইজেশন হয়েছে, হার্ট বার্ন হয়েছে, কিন্তু মেইন সিমটম হলো অপারেশন, টাইটনেস, তার সাথে ঘাম, ঠান্ডা হয়ে যাওয়া হাত পা, হেভিনেস, টাইটনেস, আর হাতের ব্যথা বাঁদিকে চলে আসে, হাতে চলে যেতে পারে। যদি বারবার হয়, অনেকক্ষণ থাকে, তাকে বলা হয় স্টেবল অ্যাঞ্জিনা। বিশ্রামে ব্যথা কমে যায়, তাকে বলা হয় স্টেবল অ্যাঞ্জিনা। আর যদি বিশ্রামের সময়ও ব্যথা হয়, তা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জিনা। এরা হার্টের রোগী, তার মানে সে হার্টের রোগী হয়ে গেল। তার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তুমি পরীক্ষা জানতে হবে, ইসিজি করতে হবে, ইকোকার্ডিওগ্রাফি এখন বেরিয়ে গেছে, হল্টারিং করতে হবে, তাকে জানতে হবে, সব পরীক্ষা নিরীক্ষা তোমাকে জানতে হবে। যখনই বুঝে গেলে তার হার্টের রোগী, বা সে যদি বলে আমি পুরানো হার্টের রোগী, মাঝে মাঝে এরকম ব্যথা হয়, তোমাকে তখন সিমটোমেটিক ওষুধ দিতে হবে। তার সাথে তোমাকে অন্যান্য জিনিসগুলো বলতে হবে, তুমি ফ্যাটি ফুড খাবে না, ঘি, মাখন, পাকা মাছ, বড় মাছ, রেড মিট, লাল মাংস, গরুর মাংস খাবে না, শুকর মাংস খাবে না, তেল খাবে না, চকোলেট, এসব যে হাইলি খাবারগুলো খাবে না, যাতে কিনা বেশি ক্যালোরি আছে। আইসক্রিম খাবে না, কাঁচা লবণ তো পাতে নইব চা খাবে না, কফি খাবে না, মদ্যপান, ধূমপান, চা পান, 3 পান বন্ধ। শাক সবজি বেশি করে খান, খোসা সমেত ফল খান, কিন্তু আজকাল খোসা সমেত ফল খাওয়া খুব মুশকিল আছে। টেনশান করবেন না, ব্যবসায়ীর টেনশান নেবেন না, আর ইন্ডোলেন্স, কুঁড়ে হয়ে ঘরের মধ্যে বসে থাকবেন না। সকালে উঠে হাঁটবেন, দৌড়াবেন, এক্সারসাইজ করবেন, লাংসকে ফোলাবেন, জোরে জোরে হাঁটবেন। অনেকে বলে আমি হাঁটি ডাক্তারবাবু, ওই তো হেঁটে দেখান দেখি, এই তো হাঁটে, ও তো আপনি গজদময়ন্তীর মতো হাঁটছে। আমি হাঁটি, অনেক কতবার হাঁটি জানেন, সকাল থেকে ঠাকুরঘর ছাদে সেখানে দেয়, রান্নাঘর 3 তলায় সেখানে দেয়, ছেলেকে একবার দিয়ে আসি। ও তো আপনি কাজের জন্য হাঁটেন, শরীরের জন্য হাঁটেন না বাবু। শরীরে হাঁটা আলাদা, দৌড়ানো হাঁটা, ওটা তো আপনি বাবুয়ানা করছেন, পাইচারি করছেন। দৌড়াতে হবে, জোরে হাঁটতে হবে, জোরে জোরে লেফট রাইট করে হাঁটতে হবে, যাতে কিনা ফুসফুস ফোলে, ফুসফুসের ফুটোগুলো বড় হয়, চলাচল ভালো হয়, তার জন্য। আর টেনশান করা যাবে না, ব্যবসা বাণিজ্যর টেনশান একটু কমান, অল্পেতে সন্তুষ্ট থাকেন। বউ মানুষ আছে, ব্যবসা বাড়াতে হবে, টেনশান করতে হবে, টাটা হতে হবে, বিল্লা হতে হবে, খেটে খুঁটে চারিদিক থেকে ব্যবসা বাণিজ্য বাড়ালো, বাড়ি করলো, গাড়ি করলো, তারপরে তার হার্টের অ্যাটাক হলো, সুগার হলো, সেই সম্পত্তি আবার বিক্রি করতে হচ্ছে যা সে করেছিল ভেলোরে যাওয়ার জন্য। লাভটা কি হলো? তাহলে আর্সেনিকাল বা প্রেসক্রিপশন করতে পারো, অ্যাকোনাইট করতে পারো, আর্নিকা করতে পারো, ক্যাকটাস গ্রান্ডিফোলাস করতে পারো, স্পাইজেলিয়া ডিজিটালিস ট্যাবেকাম, এনি মেডিসিন উইথ সিমটম সিমিলারিটি। অ্যাকোনাইট সাডেন ভায়োলেন্ট অ্যাটাক, মাঝরাত্রে অ্যাটাক, অ্যাংজাইটি, গ্রেট অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার,
ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়, ছটফটানি, অস্থিরতা। আর পালস কিন্তু দুর্বল না, ডিজিটালিসের উল্টো, স্ট্রং অ্যান্ড থ্রবিং পালস, কারণ তার রক্ত চলাচলের খুব জোর আছে। তাহলে অ্যাকোনাইট রাত্রে হতে পারে, মাঝরাত্রে হতে পারে, পালস স্ট্রং, থ্রবিং। ফিয়ার অফ ডেথ, অ্যাংজাইটি, আর্সেনিক খুব অ্যাংশাস, উৎকণ্ঠা, সেই রেস্টলেসনেস থাকবে, মাথা নিচু করে থাকবে, মাথা সামনের দিকে ঝুঁকে বসলে তার ভালো লাগে। ক্যাকটাস গ্র্যান্ডিফোলা, সেই একটাই কথা যেন খেঁচে ধরে আছে, তার দিয়ে ট্রেনে বেঁধে রাখছে ডাক্তারবাবু। এসপাইডেলিয়া, ভায়োলেন্ট প্যালপিটেশন, অন্যান্য সিমটম দেখবে, কিন্তু প্রত্যেকটা ওষুধের একটা দুটো করে কমন সিমটম আছে। এসপাইডেলিয়া, ভায়োলেন্ট প্যালপিটেশন। ডিজিটালিস খুব স্লো, স্লো, পাওয়া যাচ্ছে না। আবার পাওয়া যদি গেল 3, 5, 7, থার্ড, ফিফথ, সেভেন্থ বিট আর গ্যাপিং। এক দুপ দুপ, দুবার পেলে আবার নেই, তারপর পুপ পপ, 4, 5, 4 পেলে আবার 5 পেলে আবার দুবার গ্যাপ, আবার 6, 7। তাহলে পালস আর ইন্টারমিটেন্ট। ট্যাবেকাম, মুখটা খুব ফ্যাকাশে হয়ে যায়, ডেথ লাইক পেলার অফ দ্য ফেস, অ্যান্ড লাইক স্পাইজেলিয়া, ভায়োলেন্ট প্যালপিটেশন। সো অ্যানজাইনা পেক্টোরিস নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না, কারণ আজকালকার দিনে এখন যা যুগ পড়েছে, পেশেন্ট বেশি দেরি হলে আর তোমার কাছে থাকবে না। তাই খুব ভালোভাবে জানতে হবে ঠিকই, তুমি যদি কন্ট্রোল করতে পারো, সে যাত্রায় রোগী এবং তার পুরো ফ্যামিলি তোমার হাতে থেকে গেল। তোমাকে জানতে হবে, না জানলে কিছু হবে না। অ্যাজমা, 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 ব্রঙ্কিয়াল অ্যাজমা, কার্ডিয়াক অ্যাজমা, হার্ট রিলেটেড আর লাংস রিলেটেড, ব্রঙ্কাস রিলেটেড, তাই ব্রঙ্কিয়াল অ্যাজমা। আর কার্ডিয়াক অ্যাজমা নামই বলে দিচ্ছে হার্ট রিলেটেড, তাই কার্ডিয়াক অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমা যে কোনো বয়সে হতে পারে, কিন্তু কার্ডিয়াক অ্যাজমা সাধারণত 40 বছর বয়সের পরে হতে পারে। ব্রঙ্কিয়াল অ্যাজমা প্যারক্সিজমাল অ্যাটাকস মাঝে মাঝে হঠাৎ হয়, তারপরে আবার মাঝখানে পেশেন্ট অনেক সময় ভালো থাকে। আর কার্ডিয়াক অ্যাজমায় হিস্ট্রি অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকতে হবে। তার হয় মাইট্রাল স্টেনোসিস, হার্টের কোনো রোগ আছে, বা তার খুব হাইপার টেনশন আছে, ম্যালিগন্যান্ট হাইপার টেনশন। সো কার্ডিয়াক অ্যাজমা রিলেটেড টু হার্ট, ব্রঙ্কিয়াল অ্যাজমা নট রিলেটেড টু হার্ট। ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্ট ভালো থাকে, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে হয়, আর কার্ডিয়াক অ্যাজমা সবসময় কম বেশি থাকে। আর একটা মেইন সিমটম মনে রাখতে হবে, ব্রঙ্কিয়াল অ্যাজমায় ডিসপনিয়া ইজ এক্সপাইরেটরি ইন নেচার, এক্সপাইরেটরি ইন নেচার। আর কার্ডিয়াক অ্যাজমায় ইন্সপাইরেটরি ইন নেচার, দম নিতে পারে না। কার্ডিয়াক অ্যাজমা কী করে বুঝবো? ডাক্তারবাবু আমি দম নিতে পারছি না, আমি মরে যাবো, আমি দম নিতে পারছি না, কার্ডিয়াক অ্যাজমা। আমি দম ছাড়তে পারছি না ডাক্তারবাবু, আমি দম ছাড়তে গেলে জীবন। ব্রঙ্কিয়াল অ্যাজমা। নেভার ফরগেট ইন ইউর লাইফ, কার্ডিয়াক অ্যাজমাতে ব্লাড প্রেশার বেশি থাকতে পারে, রোগীর মধ্যে অ্যাংজাইটি, রেস্টলেস, ফিয়ার অফ ডেথ, টেনশান এসব বেশি থাকবে। তাহলে এই সব সিমটমের উপরে আমরা অ্যাজমা বিভিন্ন রকম ড্রাগ, হিপার সালফার, আর ওষুধ বেশি বলছি না, হিপার সালফার। অ্যাজমা রিলিফ বাই হেড বেন্ডিং, ফরওয়ার্ড, সামনের দিকে ঝুঁকে বসে। যদি কার্ডিয়াক অ্যাজমা হয়, আর্সেনিক কিন্তু হবে না, তো ওগুলো কার্ডিয়াক অ্যাজমার কমন সিমটম। ব্রঙ্কিয়াল অ্যাজমা হলে সেই ক্ষেত্রে আর্সেনিক কাজ করবে। তুমি যদি জানতে পারলে কার্ডিয়াক অ্যাজমায় অ্যাংজাইটি থাকে, রেস্টলেসনেস থাকে, ফিয়ার অফ ডেথ থাকে, আর সামনের দিকে ঝুঁকে বসলে কমে, সব কটা আর্সেনিকের সিমটম। সো দ্যাট ইজ কমন সিমটম অফ কার্ডিয়াক অ্যাজমা। পিছনের দিকে হেলে বসলে কমে, হিপার সালফার। একবার সামনে একবার পিছনে করতে থাকে, ক্যালিকার। হাত দুটো বাইরের দিকে বের করে চৈতন্যদেবের মতো লাফাতে থাকে, কেন ইচ্ছাটাই বা। নিয়েলবো পজিশন, ওইভাবে শুয়ে থাকে, জিভ বের করে, কুকুরের মতো হা হা করে শব্দ করে, মেডোরিলাম। সো অনেক ওষুধ আছে, প্রচুর লালা, তার সাথে বমির ভাব, লোবেলিয়া ইনফ্লাটা, এরকম অনেক ওষুধ আমরা দিতে পারি। স্যাম্বুকাস দিতে পারি, যখন মুখ দিয়ে দম নেয়, নাক দিয়ে মোটেই নিতে পারছে না। আহা, ন্যাসের বইয়ে স্যাম্বুকাসে গল্প আছে, পড়ে দেখো, যে এক ডোজ স্যাম্বুকাস 200 দিয়ে আমি সারিয়েছিলাম, ওই একটা সিমটমের উপরে। শুধু মুখ দিয়ে দম নিচ্ছে দেখে স্যাম্বুকাস পড়ে নিও ন্যাসের বইয়ে। নাক রাত্রে বন্ধ হয়ে যায়, যাকে বলে স্নাপেলস। অনেক ওষুধ আছে, এমন কাত, লাইকোপোডিয়াম, স্যাম্বুকাস, ওপিয়াম। কিন্তু শ্বাসকষ্ট হয়, নাক বন্ধ হয়ে যায়, ভেরি ভেরি গুড ড্রাগ স্যাম্বুকাস। আর স্যাম্বুকাসে কী সিমটম থাকে? আমার সিমটম দিয়ে আমি চলবো, আমি তো ফিক্স চলবে না। ঘুমের সময় গরম হয়ে যায় শরীর, ড্রাই হিট আর প্রফিউজ সোয়েটস,
প্রচুর সোয়েট, সারা দিনের বেলা প্রচুর ঘাম হয়, লাইক লাইক ক্যালকিরিয়া কার্প, লাইক ক্যালকিরিয়া কার্প, লাইক হিপার সালফার, লাইক মার্কুরিয়াস। এইসব ওষুধে প্রচুর ঘাম হয়। আর শুধু ঘুমের মধ্যে ঘাম হয়, স্লিপ ডিউরিং, দিনের বেলায় হোক না হোক ঘুমের মধ্যে ঘাম হয়। ক্যালকিরিয়া কার্প, ক্যামোমিলা, কোনিয়াম, সাইলিসিয়া, থুজা, মনে রেখে দিও, থুজা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঘুমের মধ্যে ঘাম। কোনিয়াম, ঘুমের মধ্যে ঘাম। কিন্তু তখনকার দিনে বলেছে, এখনকার সব মিলবে কি না সেগুলো বোঝার আছে। যে ঘরে সব সময় এসিতে চলছে, এসির মধ্যে থাকতে তার ঘাম হবে না। ফ্যান চলছে, ঘাম হবে না। তখন না ছিল ফ্যান, না ছিল এসি, কী পজিশনে কীভাবে বেরিয়েছে তার মধ্যে আমাদের লক্ষ্য রাখতে হবে। ইনস্পাইট অফ দ্যাট, এসব মেজার্স থাকা সত্ত্বেও যদি ঘুমের মধ্যে ঘাম হয়, তাহলে কোনিয়াম, সাইলিসিয়া, ক্যালকিরিয়া কার্প বা সাইলিসিয়া ঘুমের মধ্যে মাথা ঘামে। এগুলো ছোটোবেলায় পড়েছো। ক্যালকিরিয়া কার্প আর সাইলিসিয়া ঘুমের মধ্যে মাথা ঘামে, আর কোনিয়াম, থুজা ঘুমের মধ্যে সারা শরীর ঘামে। এই সোয়েটের উপরে খুব ভেরি ইম্পর্টেন্ট, সোয়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সোয়েট অন আনকভার্ড পার্টস, কোনিয়াম। শরীরের যেখানে কভার নেই, কোনিয়াম। কভার্ড পার্টস, বেলেডোনা। ওয়ান সাইডেড, পালসিটিলা, সালফার, থুজা। শরীরের একদিকে ঘাম, পালসিটিলা ভেরি, বিশেষ করে লেফট সাইডে পালসিটিলা ভেরি ইম্পর্টেন্ট। ঘামে সালফারের গন্ধ, ফসফরাস। Perspiration has the odor of sulfur, phosphorus, third page, last line, Allen Skinner. ঘামে বাড়ে সব কষ্ট, মার্কসল, হিপারসালফার, ভিরেট্রামেলবাম। ঘামে কমে সরেনাম, ন্যাট্রামিউর, ক্যালেডিয়াম। ঘামে সব কষ্ট কমে, সরিনাম, ন্যাট্রামিউর। ঘামে টক গন্ধ, হিপারসালফার, ক্যালকেরিয়া, রিউম। ঘামে টক গন্ধ। ঘামে ঘামে শুধু শুধু খাওয়ার সময় ঘাম মুখে, ইগনেশিয়া। সোয়েট অনলি ডিউরিং ইটিং অ্যান্ড অনলি অন দ্য ফেস, ইগনেশিয়া। এই ঘাম তেল তেলে, অয়েলি, চটচটে, হাত দিলে আটা, তোর মুখে এত আটা কেন? ন্যাট্রামিও, থুজা। অনিয়ন ওডার, ববিষ্টা। পেঁয়াজের মতো গন্ধ যদি ঘামে পাও, বগলের ঘামে, ও ববিষ্টা। এই রসুনের মতো গন্ধ, সালফার। সো ডিফারেন্ট টাইপস অফ ঘাম খুব ইম্পর্টেন্ট। আমি এখানে ঘাম বলতে চাইলাম, শুধু শ্যাম্বুকাজ বলতে গিয়ে দু চারটে মনে পড়ে গেল তাই বললাম। তো শ্যাম্বুকাজ ইজ এ গ্রেট রেমেডি ফর ব্রঙ্কিয়াল অ্যাজমা। আর্সেনিক ইজ এ গ্রেট রেমেডি ফর ব্রঙ্কিয়াল অ্যাজমা, কার্ডিয়াক অ্যাজমা। আরও অনেক ওষুধ, হিপার সালফার, আমরা বিভিন্ন ওষুধ বললাম। জিঙ্কাম মেটালিকাম ইজ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি। ডিফিকাল্ট টু এক্সপেক্টোরেশন ডিউ টু উইকনেস অফ দ্য সিস্টেম। মোটে কফ হচ্ছে, জমছে, কিন্তু বের করতে পারছে না কেন? উইকনেস অফ দ্য হোল বডি। যদি একবার বের করতে পারে তাহলে সে আরাম বোধ করে। জিঙ্কাম মেটালিকাম। এক্সপেক্টোরেশন, অ্যামিলিরেশন। এক্সপেক্টোরেশন, অ্যাজমাতে এক্সপেক্টোরেশন সামান্য একটু বেরুলে অ্যামিলিরেশন হয়, কিন্তু বের করতে পারছে না। বের করতে পারছে না, সারা শরীর দুর্বল বলে জিঙ্কাম মেটালিকাম। আর শুধু লাংস দুর্বল বলে অ্যান্টিম টাটারিকাম। অ্যান্টিম টাট, হোয়েন দি পেশেন্ট কাপস, দেয়ার ইজ, ইট সিমস দ্যাট, মনে হয় কি মনে হয়? অ্যাজ ইফ মাস মিউকাস ইজ বিং ডিপোজিটেড ইন্টু দ্য লাংস। লাংসের মধ্যে যেন অনেক কফ জমে আছে। অ্যাজ ইফ মাস উড বি এক্সপেক্টোরেটেড, মনে হচ্ছে যেন অনেক বেরোবে, কিন্তু কিছুই বেরোয় না। রাজারাম বিশ্বাসের বাংলা বই একটা পড়েছিলাম, তাতে লেখা ছিল মনে হয় যেন ঘটি ঘটি কফ বেরোবে। সে লাইনটা মনে পড়ে গেল। তাহলে এক্সপেক্টোরেশন, অ্যামিলেশন, সব রকম এক্সপেক্টোরেশন যদি হয়, প্রস্রাব হয়, পায়খানা হয়, মাসিক হয়, যদি তারপরে সব কষ্ট কমে, দুটো ওষুধ মনে রেখে দিও। নেভার ফরগেট ইন ইউর লাইফ। এই নেভার ফরগেট ইন ইউর লাইফ বলে তো আমাদের বাড়ির লোক আবার একটু হাসি, বলে এইটা বড্ড নাকি আমি বলি। সো নেভার ফরগেট ইন ইউর লাইফ, ল্যাকেসিস অ্যান্ড জিঙ্কাম মেটালিকাম। ডিসচার্জেস, অ্যামিলিরেশন। ডিসচার্জেস, এই ডিসচার্জেস, অ্যামিলিরেশন, ন্যাচারাল ডিসচার্জেস, অ্যামিলিরেশন, সরিক। Natural discharge aggravates psychotic. Pathological discharge, natural discharge amelioration, syphilitic. আর pathological discharge aggravates psychotic. So expectoration relieves শ্বাসকষ্ট, জিঙ্কাম মেটালিকাম। এক্সপেক্টোরেশন অনেক রকমের, মনে রাখতে হবে। রোপি, টাপ, দড়ির মতন, সুতোর মতন। তিনটে ওষুধ মনে রাখতে হবে, চারটে ওষুধ। কক্কাস ক্যাকটাই, ক্যালিবাইক্রোমিকাম, ন্যাকটাম সাল্প। রাস্টি যেন জং পড়া, ব্রায়োনিয়া লাইকোপোডিয়াম। ইওলিস যদি কোনো ঘায়ের পুঁজ হয়, আমি আগে বলে দিয়েছি, ক্যালকিরিয়া সাল্প বলেছিলাম। তা বুকের লাংসের কফ বেরোলেও যদি কোনো ডিসচার্জ, অল ডিসচার্জ আর ইওলিস,
ক্যালকিরিয়া সাল্প, হাইড্রাস্টিস, হিপারসালফার, পালসেটিলা। এই ডিসচার্জের সুইটিশ, কফ মিষ্টি, স্টানাম মেটালিকাম। আহা হা, পিকিউলিয়ার সব সিমটম মনে রাখতে হবে। অ্যাজমা ইন ওল্ড পিপল, বৃদ্ধদের যদি অ্যাজমা হয়, তার সাথে পেটের গ্যাস থাকে, শরীর দুর্বল, হাত পা ঠান্ডা, ডিউ টু ল্যাক অফ ক্যাপিলারি সার্কুলেশন। কার্বোভেজ ভেরি গুড ড্রাগ, কার্বোভেজ মনে রাখতে হবে। 2 থেকে 4টের মধ্যে বাড়ে ক্যালিকাত, ভোর 3টের সময় বাড়ে এমন কাত, ভোরের দিকে ড্যাম্প ওয়েদারে বাড়ে ন্যাট্রাম সাল্প। বাচ্চা কাচ্চা গরিব মানুষ ড্যাম ঘরে রেখেছে, ভোর 4টের দিকে বাড়ে লুজ কাপ খুবই লুজ, ন্যাট্রাম সাল্প। তো এই ন্যাট্রাম সাল্পে যেমন ড্যাম্প ক্লাউডি ওয়েট ওয়েদারে বাড়ে, আবার ফাইন ওয়েদারে যদি বাড়ে কস্টিকাম, হিপারসালফার। আহা হা, কি ম্যাজিক হোমিওপ্যাথিতে! অ্যালোপ্যাথির মতো ফিক্সড ওষুধ নয়, বেটনিসল নয়, বেটনিলন নয়, অ্যাস্থ্যালিন নয়, ডেরিফাইলিন নয়। ডিফারেন্ট পেশেন্টস আর হ্যাভিং রিকোয়ার্ড ডিফারেন্ট মেডিসিনস বাই সিমটমস। বাচ্চাদের অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, বাচ্চাদের তো কার্ডিয়াক অ্যাজমা হয় না, ঠান্ডা ফান্ডা লেগে ব্রঙ্কিয়াল অ্যাজমা। নেভার ফরগেট ইন ইউর লাইফ, নেভার ফরগেট ইপিকাক 6 অ্যান্ড সি দ্য রেজাল্ট। ঘড়ঘড় করছে বুক, সবুজ রঙের পায়খানা করছে, জিপটা একটু ক্লিন। ইপিকাক চিলড্রেন অ্যাজমা, ইপিকাক ইজ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। এই অ্যানাদার ইম্পর্টেন্ট ড্রাগ অ্যারালিয়া রেসিমোসা, অনেকে জানে না। অ্যারালিয়া রেসিমোসা অ্যাগ্রাভেটস অ্যাট দ্য মিড নাইট লাইক আর্সেনিক অ্যালবা। ফ্রম স্লিপ, ঘুম থেকে লাফিয়ে ওঠে। আরেকটা ওষুধ আছে, ঘুম থেকে রাত্রেবেলা বাড়ে, 18 কফ বেরোয়, গ্রিন্ডেলিয়া রোবাস্টা। ক্যামোমিলা এভরি অ্যাটাকস আফটার অ্যাঙ্গার, যখনই ঝগড়া, যখনই গন্ডগোল, যখনই মেন্টাল কারবার কিছু হচ্ছে, তখনই বাড়ে ক্যামোমিলা। রাত্রে ঘুমের মধ্যে বাড়ে, ঘুম থেকে লাফিয়ে ওঠে অ্যারালিয়া রেসিমোসা। ফাইন ওয়েদারে বাড়ে হিপারসালফার কস্টিকাম, ড্যাম্প ওয়েদারে বাড়ে ন্যাট্রাম সাল্প, নাক্স মস্সেটা, অ্যারানিয়া ডায়ডিমা। 3টের সময় বাড়ে এমন কাত, বিকেল 3টেয় বাড়তে পারে এপিসমেল, রাত 2 থেকে 4টের মধ্যে বাড়তে পারে ক্যালিকাত, 3টের সময় বাড়তে পারে এমন কাত। আর্সেনিকে মিড নাইট বলেছে, কিন্তু মেটেমেটিকা পিউরাতে কিন্তু হ্যানিম্যান 3টের সময়ও বলেছে। বৃদ্ধদের অ্যাজমা, কার্বোভেজ, এরকম অনেক ওষুধ হতে পারে। আজকে দেরি করে আরম্ভ করেছি, তাহলে আমি একটা চ্যাপ্টার আজকের করাবো, অ্যানাল অ্যাফেকশনস। 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। ইট ইজ দ্য লাস্ট চ্যাপ্টার, অ্যানাল অ্যাফেকশনস। আমি থেরাপিউটিক বইয়ের সূচিপত্র দেখছি, দেখে আমি যেগুলো প্রয়োজন মনে করছি সেগুলো নিচ্ছি, অনেক বাদ দিচ্ছি, সব দরকার। অ্যানাল অ্যাফেকশনস, অ্যানাস কি তোমরা জানো? দিস ইজ দি লাস্ট পার্ট অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। সেই যে আরম্ভ হয়েছিল মুখের ক্যাভিটি থেকে, মাউথ ক্যাভিটি, ওরোফ্যারিঞ্জিয়াল ইসমাস, ইসোফেগাস, স্টোমাক, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল অ্যান্ড অ্যানাস। সেই অ্যানাল ক্যানালে আমরা চলে এসেছি এখন। 2 ইঞ্চির মতো লম্বা হয়। পেলভিক ফ্লোর মাসেলস দিয়ে তৈরি হয়, কিন্তু ওর ভিতরে গাড়ি একটা ভিতরের দিকে মাসেল থাকে, তাকে স্পিন্টার মাসেল বলে। গাড়ির টায়ারে, সাইকেলের টায়ারে, টিউবে হাওয়া দেওয়ার জন্য যেমন সিস্টেম থাকে, এক ধরনের গার্ড থাকে মাসেল, যে হাওয়া শুধু ঢুকবে কিন্তু বেরোবে না, সেরকম মাসেল থাকে যে মাল মশলা বেরোবে কিন্তু ঢুকবে না, তাকে বলা স্পিন্টার মাসেল। 2টো থাকে, একটা বাইরে এক্সটার্নাল স্পিন্টার অ্যানাই, আর একটা ভিতরে থাকে একটু ইন্টারনাল স্পিন্টার অ্যানাই। তো যাই হোক, এতে রোগ কী হতে পারে? হেমোরয়েডস অলসো ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্যে। এইগুলো চ্যালেঞ্জ নাও। এগুলো অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে যায়, অপারেশন করতে বলে। আর কিছু ডাক্তার আছে, বিদঘুটে নাম দিয়ে রয়েছে, বাংলাদেশের বরিশাল থেকে নাকি উৎপত্তি তাদের, চাঁদছি ডাক্তার, চাঁদছি বলে নাকি গ্রাম আছে ওখানে, সেই সারা দুনিয়ায় রুটিয়ে বেড়াচ্ছে, নানান রকম অ্যাসিড ট্যাসিড দিয়ে পুড়িয়ে টুড়িয়ে কত কেস যে ক্যান্সার করে মারছে, তারা শেষ নেই। ভালো ছেলে, ভালো লোক, তারপরে ক্যান্সার হয়ে গেছে রেকটামে। কী নাটক করেছে, কি করছে, কোথায় সুতো দিয়ে নাকি বাঁধছে, অমুক করছে, এই সমস্ত করে বহু মানুষকে ক্যান্সারে করে। মানুষের শিক্ষা নেই, চেতনা নেই। শিক্ষায় আনে চেতনা, তা চেতনা না থাকলে কি করে হবে? তাহলে হেমোরয়েডস, যা আরেক নাম পাইলস, কি হয় জিনিসটা কি? এ সোলেন ভেন, রেকটামের গায়ে যে ভেন থাকে,
হেমোরয়েডাল ভেন, তার যে শাখা প্রশাখা থাকে তাকে বলা হয় গ্রুপ অফ ভেন্স, তাদের এক কথায় বলা হয় প্লেক্সাস। ওই হেমোরয়েডাল প্লেক্সাস, ভেনাস প্লেক্সাস, যার আরেক নাম ভেরিকোসিস অফ দ্য ভেন্স, ইনফ্লামড হয়ে যায়। কেন হয়? মেনলি কনস্টিপেশন, দিনের পর দিন শক্ত পায়খানা, ডায়ামিটার যদি 2 মিটার, যদি যেটুকু ক্ষমতা আছে জিনিস জোর করে চেপে আসার, তার থেকে যদি শক্ত পায়খানা 5 দিন 7 দিন পায়খানা না করে আজেবাজে ভাজা জিনিস খেয়ে যদি শক্ত পায়খানা হয়ে গেল, খুব বড় বড় টুক পায়খানা, তাহলে বেরোচ্ছে না। আর যত না বেরোচ্ছে, লোকটা বের করার জন্য আ আ উ উ উ উ করছে, তত ওখানে চাপ পড়ছে, শিরাটা ছিঁড়ে যাচ্ছে। অন অফ দ্য ভেইনস অফ দ্য রেকটাম টর্নস, টিয়ার্স, ছিঁড়ে যায়। এগুলো গরম করে দিলে ভিটামিন নষ্ট হয়ে যায়। বোঝেন কেন গরম করতে, কে বলেছে? ভিটামিন সি ডিস্ট্রয়েড বাই কুকিং। লেবু রস গরম করে দিচ্ছে, মাথাটা খারাপ করে দেয়। ডাক্তারি বাড়ির লোক যদি ডাক্তারি না জানে, তাহলে ডিউ টু ইনক্রিজড প্রেশার অফ দ্য রেকটাম, এরকম প্রেশার দিতে দিতে, এরকম স্ট্রেনিং দিতে দিতে, রাত দিন এরকম কনস্টিপেশনে ভুগতে ভুগতে, আরে কনস্টিপেশন নয়, ডায়রিয়াতে হতে পারে, ডায়রিয়াতেও হতে পারে। অনেকক্ষণ ধরে পাতলা পায়খানা করছে, আরেকটু হবে, আরেকটু হবে, মার্কসলের কেস, আরেকটু হবে, আরেকটু হবে, এই এসো তাড়াতাড়ি, আমি আমার দ্বারাও হলো না, আরেকটু হবে। তাহলে বারবার চাপ দেওয়া, টেনেসমাস, তার থেকে হতে পারে ওই হেমোরয়েডাল ভেন ছিঁড়ে যেতে পারে। একটা লাইন আছে হিলটোন্স লাইন, হিলটোন্স লাইন। এই লাইনের উপরে যদি ছিঁড়ে যায় তাকে বলা হয় ইন্টারনাল হেমোরয়েডস, আর তার নিচে যদি ছিঁড়ে তাকে বলা হয় এক্সটার্নাল পাইলস বা এক্সটার্নাল হেমোরয়েড। এইগুলো জানতে হবে। এই হচ্ছে প্যাথোলজি। ওষুধপত্র কি আছে, ওষুধ জানতে হবে অনেক রকম। আরেকটা পাইলস তোমরা নাম জেনে রাখো, ডাক্তার হয়তো অ্যালোপ্যাথিরা লিখলো, তারপর তোমরা সেটা নাম জানো না, ভাবে এটা কি জিনিস। সেন্টিনেল পাইলস, সেন্টিনেল পাইলস। হার্মলেস পাইলস, রক্ত বেরোয় না, একটা গ্রোথ হয় একদম বাইরের দিকে, একদম বাইরের দিকে গ্রোথ হয়, স্কিনের ট্যাগের মতন হয়ে যায়, তাকে বলা হয় সেন্টিনেল পাইলস। অন্য জায়গায় হতে পারে, আম্বিলিকাসের ওখানে হতে পারে, হাতের আঙুলের ফাঁকে এরকম হতে পারে, এই ধরনের হতে পারে। যাই হোক, অর্শ হলে মাংস, ডিম, ভাজা, মশলা এসব খাবার বন্ধ করতে হবে। ওই ওষুধ সিমটোমেটিক, যখন খুব বেশি ব্লাড যাচ্ছে তুমি একটু প্যালিয়েটিভ ওষুধ দিতে পারো, গরম করে নষ্ট করে দিচ্ছি। হ্যামামেলিস মাদার টিংচার দিতে পারো যখন প্যালিয়েটিভ, আপাতত কন্ট্রোল করার জন্য। যদি একটু ব্ল্যাকিশ ব্লাড বুঝতে পারো হ্যামামেলিস, আর ব্রাইট রেড ব্লাড বুঝতে পারলে মিলিফোলিয়াম, ফলোড বাই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। তুমি একটু প্যালিয়েশন করতে পারো, কিন্তু ইমিডিয়েটলি কনস্টিটিউশনাল যেতে হবে। তাহলে অন্তত মিলিফোলিয়াম না দিলেও হ্যামামেলিস ম্যাক্সিমাম, ইট ইজ ভেনাস ব্লাড, ভেনের ব্যাপার। হ্যামামেলিস বেশিরভাগ ক্ষেত্রে ব্লাডটাকে কন্ট্রোল করে দেয়। 20 ফোঁটা করে 3 বার, বা 15 ফোঁটা করে, বা 10 ফোঁটা করে এরকম দিতে হবে অবস্থা বিশেষ। যত কমতে থাকবে কমিয়ে দিতে হবে, ইমিডিয়েট কমানোর জন্য দিতে পারো। আবার ওই না দিয়ে প্রথম থেকেও আমি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট আরম্ভ করতে পারি যদি পেশেন্টের ইমপ্রুভ করে দেয়। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট সিমটোমেটিক, নাইট্রিক অ্যাসিড দিতে পারো। ব্লিডিং পাইলস, প্রচণ্ড ব্যথা, খুব ব্যথা, অনেকক্ষণ ব্যথা থাকে, আমি দিতে পারি হাইপেরিকাম। যদি খুব ব্যথা হয়, রিলিফ বাই হট অ্যাপ্লিকেশান। মানে হাইপেরিকাম আর মিউরেটিক অ্যাসিড, এই দুটো ওষুধ ভেরি সেন্সিটিভ, নেভার ফরগেট ইন ইউর লাইফ। এমনকি কাপড় সহ্য করতে পারে না, অ্যানাসিস ভেরি সেন্সিটিভ। মিউরেটিক অ্যাসিড বাচ্চাদের ক্ষেত্রে ভালো কাজ করে। মিউরেটিক অ্যাসিড মেনস্ট্রুয়েশন সময় পাইলস বাড়ে। সিমটম ক্যান নট বিয়ার লিস্ট টাস, ভেরি পেনফুল। কিন্তু হাইপেরিকাম রিলিফ বাই হট অ্যাপ্লিকেশান, রিলিফ বাই হট অ্যাপ্লিকেশান। আর্সেনিকাল বা, এই আর্সেনিকাল বা সেকেন্ড পেজ, আর্সেনিকাল বাম সেকেন্ড পেজ, লাস্টের থেকে 2 প্যারা আগে অ্যালেন্সকিনোট লেখা আছে হেমোরয়েডস, পেন স্টিচিং, সিটিং লেখা আছে হোয়েন ওয়াকিং অর সিটিং। পায়খানা করার সময় ব্যথা থাকে না,
কি প্রিকুলিয়ার সিমটম, যখন হাঁটে বসে তখন ব্যথা বাড়ে, কিন্তু রিলিফ বাই হট অ্যাপ্লিকেশন হবে, ওখানে প্রিন্টিং মিস্টেক আছে, ওই আমাদের যে ম্যাথমেটিক্যাল সিমটম ব্যবহার করা হয় অ্যাগ্রাভেশন হয়ে গেছে ভুল করে। রিলিফ বাই হট অ্যাপ্লিকেশান লেখা আছে, হট অ্যাপ্লিকেশান, কিন্তু সিমটম উল্টে গেছে। আজ পর্যন্ত কেউ সেটা কারেকশান করছে না। আমি দুবে সাহেবকে দেখিয়েছিলাম, স্যার এখানে সিমটম ভুল আছে, উনি বলেছিলেন সাবাস বেটা, কিন্তু কেউ কারেকশন করলো না। তারপরে মজার কথা দেখো, মজার কথা হলো সেই নকল করার মাস্টার আমরা বলি, অ্যালেন স্কিনটকে সাজিয়েছে দিল্লির একজন ডাক্তার, ডক্টর আজাদ। মেন্টালকে এক জায়গায় করেছে, ফিজিক্যালকে এক জায়গায় করেছে, আর পার্টিকুলার আলাদা করেছে। তা দেখলাম খুলে উনি ঠিক করেছে কিনা, দেখি না, যা প্রিন্টিং মিস্টেক ছিল তাই। নকলবাবু তো সব চোখে পড়লো না যে আর্সেনিকের হেড সিমটম বাদে আর সব সিমটম রিলিফ বাই হট অ্যাপ্লিকেশান, পাইলসও রিলিফ বাই হট অ্যাপ্লিকেশান। ওখানে প্রিন্টিং মিস্টেক ভুল আছে, শুধু সিমটমটা উল্টে গেছে। যখন বরিকান ট্যাপেল ছেপেছিল ফিলাডেলফিয়ায়, সেই চলছে, আর কেউ চেঞ্জ করলো না। তাহলে হাইপেরিকাম ভেরি পেনফুল, নাইট্রিক অ্যাসিড ভেরি পেনফুল, কিন্তু সিমটম থাকতে হবে। নাইট্রিক অ্যাসিডের মতন এরকম রাগি হতে হবে, ডায়রিক হতে হবে, দুধ সহ্য করতে পারে না, প্রস্রাবে গন্ধ থাকে, সেন্সিটিভ। আর্সেনিকের ওইরকম সিমটম থাকবে, ফিয়ার অফ ডেথ, অ্যাংশাস, রেস্টলেস, চিলি পেশেন্ট, ফ্যাস্টিডিয়াস। ল্যাকেসিস হতে পারে, ল্যাকেসিসকে বলছে মেয়েদের ক্ষেত্রে ভালো ক্লাইমেক্টারিক পিরিয়ডে, যখন কিনা মাসিক বন্ধের সময় হতে পারে। ইগনিশিয়া হতে পারে উইথ প্রোলাপস অফ দ্য রেকটাম। স্কুলাস হতে পারে যখন যখন ফুলনেস সেন্সেশন ইন দি রেকটাম, অ্যান্ড রেকটামের মধ্যে মনে হচ্ছে যেন অনেক কাঠই ঢুকানো আছে, নন ব্লিডিং পাইলস, কোনো ব্লাড বেরোয় না। ঠিক উল্টো কলিনসোনিয়া, প্রচুর পরিমাণে ব্লাড বেরোয় কিন্তু কনস্টিপেটেড। ব্লাড উইথ মাস ব্লিডিং উইথ কনস্টিপেটেড, কলিনসোনিয়া। সালফার যখন ওয়েল সিলেক্টেড রেমেডি ফেল করে, ডিজায়ার পার সুইট, সকালে ঘুম থেকে উঠলে পায়খানা পায়, ওই রেডনেস অফ দ্য লিপস, ওই স্ট্যান্ডিং ইজ দ্য ওয়ার্স্ট পজিশন, দাঁড়াতে পারে না বেশিক্ষণ, চর্মরোগের হিস্ট্রি থাকে। এই রাধারমন বিশ্বাস আমাদের বাঁকুড়া জেলার ডাক্তার ছিলেন, কলেজে পড়েননি, প্র্যাকটিস করতেন, অনেক বাংলা বই লিখেছেন, এইদিক ওদিক থেকে সব বই লেখা কোনো ব্যাপার না। আমাদের অনেকেই প্রশংসা করে, যারা জানে না। আমি 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 বাংলাদেশের অনেকেই দেখি খুব প্রশংসা করেছে, তার মধ্যে ভালো হোমিওপ্যাথও আছে, আমি নাম করতে চাইছি না। বলছে অর্শে লিখেছে সকালে সালফার 30, আর রাত্রিবেলা নাক্স 30। এ দিয়ে আমি শত শত অর্শ রোগী সারিছি। এটা কি হোমিওপ্যাথি হলো? এটা কি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হলো? তোমরা যে বলছো নাকি খুব বড় ডাক্তার, ভালো ডাক্তার, ও 5টা বই দেখে দেখে গুলি মারা বিদ্যে লিখলেই কি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হলো এগুলো? আগে মেডোরিনাম 2 ডোজ দেবো, সিপিলাইনাম 2 ডোজ দেবো, ব্যাসিলিনাম 2 ডোজ দেবো, তারপরে আমি কিছু চালাবো, কিছু দেখলাম না, শুনলাম না, আর চালারা লিখছে। তার 1 ডোজ খেয়ে পানিতে ঝাঁপ দিতে হচ্ছে, তার 1 ডোজ খেয়ে গাড়িতে উঠতে হচ্ছে, 1 ডোজ ওষুধ দিয়ে বলা হলো ফাঁকায় গিয়ে বসবে, এক্ষুনি পেটের থেকে 1.5 ফুট লম্বা কৃমি বেরোবে। কোনো প্যাথোলজি বই নেই 1.5 ফুট লম্বা। তা গাছের গরু, গল্পের গরু গাছে তুলে লাভ কি? তাদেরকে ছোট করা হয়, নিজেকে ছোট করা হয়। তো রাধারমন বিশ্বাস কি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট বলে এগুলোকে? তো পাইলস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। অ্যানাল ফিশার, রেকটাম যখন শেষ করছি আর 2 লাইন বলে দিই, ফিশার ইন অ্যানো, মলদারে যখন ঘা হয়, আলসার ইন দ্য লোয়ার থার্ড অফ দ্য অ্যানাল ক্যানেল। দিস ইজ নাথিং বাট দ্য লঙ্গিটিউডিনাল আলসার অফ দ্য অ্যানাল ক্যানেল। যখন খুব আলসার হয়, এই আলসার 2 রকম হতে পারে, অ্যানাল ফিশার, অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। যখন খুব ব্যথা থাকে তখন সেটা ক্রনিকে গিয়ে দাঁড়ায়, আর অ্যাকিউটে সবে আরম্ভ হচ্ছে, অ্যাকিউট অনেক সময় এমনি সেরে যায়। কিন্তু সিভিয়ার ফিশারের ব্যথা খুব বেশি হয়, ব্যথা ভীষণ বেশি হয়। সিভিয়ার বার্নিং, কাটিং or tearing pain in the anus after stool, after defecation, lasting for hours, যেটা নাইট্রিক অ্যাসিড আছে। যখন হতে পারে ফিস্চুলার সাথে, আবার আলাদা থাকতে পারে শুধু অ্যানাল ফিশার। আর যখন মলদ্বারে এরকম ফিশার, লম্বা ঘা না হয়ে শুধু একটা পার্টিকুলার জায়গায় অ্যাবসেস হয়, তাকে বলা হয় অ্যানোরেক্টাল অ্যাবসেস।
যেখানে পুজ হয়, সাপুরেশন হয়। যখন পায়খানা করতে করতে মলদ্বারের কিছু অংশ বেরিয়ে আসে তাকে প্রলাপস অফ দ্য রেকটাম বলে। হোমিওপ্যাথিতে রুটা, পডোফাইলাম, ইগনিশিয়া ফার্স্ট স্টেজে এসব ওষুধ দিলে অনেক সময় কমে। আর একটা সিমটম তোমাদের জেনে রাখতে হবে, ক্যান্সার অফ দ্য রেকটাম। ক্যান্সার বিভিন্ন রকম পলিপ হতে পারে, প্যাপিলোমা হতে পারে, অ্যাডিনোমা হতে পারে, যে কোনো গ্রোথ হতে পারে। তার থেকে যদি মলদ্বারে ক্যান্সার হয়ে যায়, খুব খারাপ কেস, কার্সিনোমা অর ক্যান্সার অফ দ্য রেকটাম। মেইন সিমটম কি? ইনক্রিজিং কনস্টিপেশন, দিন দিন কনস্টিপেশন বাড়ে, কিংবা কনস্টিপেশন থেকে হঠাৎ আবার ডায়রিয়া হয়ে যায়। অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া হতে পারে। তার মানে অ্যান্টিমক্রুড, নাক্সভাম, সালফার, অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া শুধু ভাবলেই হবে না। যদি রেকটামের ক্যান্সার হয় তাহলে তার কনস্টিপেশন আগে ছিল, এখন মাঝে মাঝে ডায়রিয়া হতে পারে। কেন? কারণ ক্যান্সারের একটা মেন সিমটম চেঞ্জ অফ বাউয়েল হ্যাবিট। হঠাৎ করে পায়খানার পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ অফ ওয়ার্ডস, আঁচিলের হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়। আমার ছিল ভালো, যেই দেখছি পরিবর্তন হচ্ছে, কোনো কিছুর আমাকে ভাবতে হবে ক্যান্সারের দিকে যাচ্ছে। তাহলে রেকটামে ক্যান্সারের প্রধান হিস্ট্রি কনস্টিপেশন ছিল, এখন তার সাথে মাঝে মাঝে ডায়রিয়া হতে পারে। কিন্তু মেন সিমটম ব্লিডিং ফ্রম দি রেকটাম, রেকটাম থেকে ব্লিডিং হবে। তাহলে পাইলসের সাথে হচ্ছে কিনা আমি বুঝবো কী করে? সেটা আমাকে জানতে হবে। সেইটা জানতে গেলে আমাকে কয়েকটা জিনিস জানতে হবে। পাইলসে রক্ত আসে, পাইলসে রক্ত আসে পায়খানার পরে, মলত্যাগের পরে, মল কিছুটা বেরোনোর পরে রক্ত আসে। কারণ যে জায়গাটা ছেঁড়া আছে, ক্ষত আছে শিরায়, সেখানে পায়খানা বা মল গিয়ে ধাক্কা লাগলে তবে রক্ত পড়বে। তাহলে মল কিছুটা বেরোবে, তারপরে রক্ত বর্ষ। প্রথম থেকে রক্ত বেরোতে আরম্ভ করবে পলিপ, রক্তের সাথে আমাম পায়খানা, আলসারেটিভ কোলাইটিস, পেট ব্যথা, খিদে নেই, ঘুষঘুষে জ্বর, আমাম পায়খানা, তার সাথে রক্ত, ক্রনস ডিজিজ। আর ক্যান্সার অফ দ্য রেকটাম, ব্লাড উইথ হিস্ট্রি অফ কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া। ক্যান্সার অফ দ্য কোলন হতে পারে, শুধু রেকটাম না, আরও ভিতরে অনেকটা ঢুকে অনেকটা জায়গা জুড়ে হতে পারে ক্যান্সার অফ দ্য কোলন। যারা বিশেষ করে বিফ বেশি খায়, প্রচুর পরিমাণে বিফ খেলে তাদের ক্যান্সার অফ দ্য কোলন হতে পারে। সেখানে কি হয় সিমটম? মোর ব্লাড উইথ মিক্সিং উইথ স্টুল, মলের সাথে প্রচুর পরিমাণে রক্ত মিশে একাকার হয়ে যাচ্ছে, ক্যান্সার অফ দ্য কোলন। আর ক্যান্সার অফ দ্য রেকটাম, লেস ব্লাড, রক্ত কিন্তু অত বেরোয় না। তাহলে বেশি রক্ত বেরোলে ক্যান্সার অফ দ্য টোটাল কোলন বা সিগময়েড কোলন। আর ক্যান্সার অফ দ্য রেকটাম, অল্প রক্ত বেরোয় কিন্তু রক্তে দাগ দাগ থাকবে, অল্প স্বল্প রক্ত থাকবে। আর ক্রোনস ডিজিজে রক্ত, ক্রোনস ডিজিজ আর আলসারেটিভ কোলাইটিসে রক্ত আর আমাশার মতন ভাব থাকবে। আলসারেটিভ কোলাইটিস দিন দিন ওজন কমবে, ক্রনস ডিজিজে ওজন কমবে কিন্তু টিউবারকুলার লাইক সিমটম থাকবে। আর পলিপে ঝরঝর করে রেকটাল পলিপে রক্ত পড়বে। আর পাইলসে প্রথমে রক্ত পড়বে, তারপরে গিয়ে মলটা বেরোবে। ওষুধ অনেক আছে, ওই সিমটম কনস্টিটিউশন ট্রিটমেন্ট করতে হবে। গ্রাফাইটিস অ্যানাল ফিশারে দিতে পারো, ওই কনস্টিপেশন থাকবে, ওবেসিটি থাকতে হবে, পেশেন্ট স্যাড হবে, ডিসপন্ডেন্ট হবে, উইপিং ডিসপোজিশন, মিউজিক ভালো লাগে না, অ্যাভারশন টু সুইটস থাকে, স্কিন আনহেলদি থাকে, নেলস ব্রিটেল এসব থাকে। ক্যালকিরিয়া ফস বলা হয়েছে ফিশারের উপর একটা ভালো ওষুধ। যখন কিনা তার বুকের কমপ্লেন থাকে, মাঝে মাঝে অল্টার করতে পারে, রুগী শীত কাতুরে, তার ডায়রিয়া হয়, লবণ খেতে চায়, মাংস খেতে চায়, চিলি পেশেন্ট, ঠান্ডায় বাড়ে। সাইলিশিয়া যে গুড ড্রাগ, চিলি পেশেন্ট, ওই ঘাম বেশি, পায়ের ঘামে গন্ধ, মাইল্ড টেম্পারামেন্ট, নার্ভাস, দৃঢ়তার অভাব, ওয়ান্ট অফ গ্রিপ, মনের জোর কম, কনস্টিপেশন, মাথা ঘামে, পা ঘামে, সাইলিশিয়া দিতে পারে। র্যাটানি একটা বলছে স্টিক সেন্সেশন, মলদারের মধ্যে কাঠি ঢুকিয়ে আছে খালি, স্কুলাসের মতন, র্যাটানিয়া। ফ্লোরিক অ্যাসিড ইজ এ ভেরি গুড ড্রাগ ফর অল টাইপস অফ রেকটাল ফিশার অ্যান্ড ফিস্টুলা। গরম বেশি, সেই স্পাইসি ফুড খেতে ভালোবাসে, চান করতে ভালোবাসে, সেক্স চার্জ বেশি, কোনো টায়ার্ডনেস থাকে না রোগীর, খুব ক্লান্তি থাকে না, সবসময় ক্ষমতা বেশি, গরম বেশি, শীত গরম দুটোই বেশি হতে পারে, অথবা গরম বেশি, সেক্স বেশি, সেক্স আর্জ বেশি,
নরেন ব্যানার্জি বেশ সুন্দর করে রসিয়ে বসিয়ে গল্প করে লিখেছে, তার কাছে মা কন্যা বোধহয় কোনোই পার্থক্য থাকে না। পিওনিয়া বলে একটা ওষুধ আছে, এক ধরনের পাইলস, যেখানে রক্ত বেরোয় না, ওই তোমার সেই পাইলসটা বলতে ভুলে গেছি, মিউকাস পাইলস, তো সেখানে পিওনিয়া ভালো ওষুধ। এলো সোকোটিনান পিওনিয়া, কনস্ট্যান্ট উজিং অফ ময়েশ্চার, রক্ত নেই। থুজা দিতে পারো যেখানে সাইকোটিক পেশেন্ট, আঁচিল থাকে, মলদারে আঁচিল থাকতে পারে, চিলি পেশেন্ট, এনিমিক, রিউমেটিক, হাইপারটেনসিভ, চা খেতে পারে না, চা খেলে বাড়ে, পেঁয়াজ খেলে বাড়ে, ঘুমে খুব স্বপ্ন দেখে, পেটে গ্যাস হয়, পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, উড়ে যাওয়ার স্বপ্ন দেখে, ঘাম বেশি হয়, মুখে ঘাম বেশি হয়, ঘামটা আঠালো, থুজা হতে পারে। মার্কসল হতে পারে, মার্কসলের সিমটম থাকবে সেই রকম টাং সালাইভেশন। সিপিলাইনাম হতে পারে, রাত্রের দিকে ব্যথা বাড়ে, ঘুমের ডিস্টার্ব, খিদে কম, সালাইভেশন, মেমোরি উইক, সব কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে। সো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, আর মোটো ইজ ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা অ্যাপ্লাইড ম্যাথমেটিকায় কী জানবো? আমরা অ্যাপ্লাইড ম্যাথমেটিকায় জানবো যে বিশেষ বিশেষ ডিজিজে আমাদের কোন কোন ওষুধগুলো বেশি আসে, কিন্তু আমরা বাঁধা ধরা গদে চলবো না। তাই বাদেরই যেসব থেরাপিউটিক বই লেখা আছে, এই রোগের এই ওষুধ, এক এক লাইনে, এই হলে এই দাও, ব্রণতে এই দাও, অর্শে এই দাও, না না না, তা আমরা করতে পারি না। তা করলে সারবে না, তা করলে তুমি বড় ডাক্তার হতে পারবে না। তোমাকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে, সেগুলোই দোষ দাও, কিন্তু তার অন্য সিমটম তোমাকে নিতে হবে। আরও আদার সিমটম আছে কি না, শুধু আমার মাকে চেনার জন্যে আমার শুধু বাইরে থেকে আবসা তার পা দেখে চিনব না, তার হাত, নাক, চোখ, মুখ, কান, চুল, কথা বলা, চাহনি, তাকানো, সব কিছু দেখে আমাকে বিচার করতে হবে, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে। তবেই তুমি সমাজে নাম, নেম, ফেম, মানি, ব্রেডস, বাটার, সুগার, তবেই তুমি তোমার বিরুদ্ধে যতই সমালোচনা হোক, যতই কুৎসারাটা, যতই যে বলো, তুমি ৩,০০০ টাকা ফি করলেও তোমার ২০টা রোগী দিনে কেউ আটকাতে পারবে না। সো মনে রাখতে হবে হ্যানিম্যানের কথা, হোয়েন উই হ্যাভ টু ডু উইথ অ্যান আর্ট হুজ এন্ড ইজ দ্য সেভিং অফ হিউম্যান লাইফ, হোয়েন উই হ্যাভ টু ডু উইথ অ্যান আর্ট, আমরা এমন একটা কাজ করতে যাচ্ছি, এমন একটা কাজ করি, এমন শিল্প নিয়ে চলি যার শেষ হলো মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। হোয়েন উই হ্যাভ টু ডু উইথ অ্যান আর্ট হুজ এন্ড ইজ দ্য সেভিং অফ হিউম্যান লাইফ, সো এনি স্লাইটেস্ট নেগলেক্ট মেক আওয়ার সেলফ থ্রো মাস্টার্স অফ ইট বিকামস এ ক্রাইম। আমাদেরকে বিরাট অপরাধী করবে সামান্য ভুলের জন্য। তাই আমাদের পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, পেশেন্টকে ইন্টারোগেট করতে হবে। ইউ হ্যাভ টক উইথ দি পেশেন্ট, মাস্ট প্যালপেট দ্য পেশেন্ট, মাস্ট অবজার্ভ দ্য পেশেন্ট, ইয়োর আইডিয়া শুড রিভলভ দ্য পেশেন্ট। দি পেশেন্ট ইজ সাফারার, সেই কষ্ট পাচ্ছে, সে যন্ত্রণা নিয়ে এসছে, তাকে দেখতে হবে। তোমার পার্সোনাল কষ্ট থাকতে পারে, তোমার পার্সোনাল অসুবিধা থাকতে পারে, তোমার স্বামী স্ত্রীর সম্পর্কে আছে গণ্ডগোল হয়েছিল, মুড অফ থাকতে পারে, কিন্তু সে রোগী, সে কষ্ট পাচ্ছে, তাকে আমাকে দেখতে হবে, তার সাথে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। তাই হ্যানিম্যান অর্গানের প্রথমে লিখেছিলেন, দ্য ট্রুথ এই মরালস নেই ডাস ব্লেস টু মেক অ্যান্ড কিপ দি ওয়াল ওয়াইজ লাইট কভার্ড ওভার, বাট নেভার নেভার বিউটি ডিউ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করলাম। ফ্রি ক্লাস আবার আমি ডেট দিয়ে জানাবো, কোন পর্যন্ত করলাম, পড়ালাম অ্যাপ্লাইড ম্যাথমেটিকা, কিছুদিন চলুক, এইটা খেয়াল রাখতে হবে। অনেক কষ্ট করে সবাই শুনেছে, রাত হয়ে গেছে, আমার তো বাড়ির লোক বারবার ঘড়ির দিকে ইশারা করে করে দেখাচ্ছে, কেন বন্ধ করছি না, আমার খেয়াল ছিল না। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ।